বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামাল। আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের জনপ্রিয়তম উপন্যাস কালবেলার পাঠ। যে বন্ধুরা প্রথমবার আজ আমার চ্যানেলে এলেন তাদের উদ্দেশ্যে বলি, যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধু, অনুগ্রহ করে এই মুহূর্তে সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না, কারণ তাহলেই আপনি আমার চ্যানেলে আপলোড করা গল্প বা উপন্যাস পাঠের ভিডিও সংক্রান্ত যাবতীয় নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন এবং সম্ভব হলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কেমন? এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের পাঠ। সমরেশ মজুমদারের কালবেলা। মাধবীলতা, তোমার নাম লিখতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হলো। আদ্যাক্ষরটি তোমার মিলেমিশে এমন জড়িয়ে আছে, কি জানি তাই তোমাকে এত ভালো লাগে হয়তো। তোমাকেই প্রথম চিঠি লিখলাম, লিখতে গিয়ে টের পেলাম প্রতিটি শব্দ লেখার সময় আমি তোমার স্পর্শ পাচ্ছি। আমি তোমাকে চিঠি লিখছি স্বর্গছেঁড়া চা বাগান থেকে ৮ মাইল দূরে একটা গ্রামে বসে। অবশ্য গ্রাম বললেও বোধহয় জায়গাটাকে বেশি সম্মান দেওয়া হবে। স্বর্গছেঁড়ার এত কাছে আছি, কিন্তু এখনও ছোটমার সঙ্গে দেখা করার সময় পাইনি। কথাটা পড়লেই তোমার ভ্রু কুঁচকে যাবে জানি, কিন্তু বিশ্বাস করো, এখানে এসে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না। তবে দেখা করার সময় না পেলেও তাঁর দেখা আমি পেয়েছি। সেদিন গাড়িতে ময়নাগুড়ি থেকে ফিরছিলাম। ডুডুয়া নদী পার হয়ে আংরা ভাষার ওপর দিয়ে রাস্তাটা বাঁক নিয়ে যখন চা বাগানের শরীর জড়িয়ে আমার বুকের মধ্যে মিশে থাকা কোয়ার্টারগুলোর সামনে দিয়ে চলে আসছে, তখন দেখলাম ছোটমা আমাদের সেই বাড়িটার সিঁড়িতে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে কি যেন দেখছে। এক পলক মাত্র, তার মধ্যেই গাড়িটা হুশ করে বেরিয়ে এলো। দূরত্বটা এমন যে চিৎকার করলেও বোধহয় শোনা যেত না। এই প্রথম উত্তর বাংলায় এসে নিজের অস্তিত্বকে গোপন রাখতে হচ্ছে। জলপাইগুড়ির এপাশে এখনও পুলিশি তৎপরতা শুরু হয়নি, নিশ্চিন্তে কাজ করা যাচ্ছে। তবে চারধারে এত সাপের মুখ যে ছোবল আসতে কতক্ষণ, সতর্ক থাকাই মঙ্গল। এখানে এসে বেশ কিছুদিন রয়েছি। নিজের সম্পর্কে একটা গোপন সত্য আবিষ্কার করেছি। জানো, ছোটবেলায় আমি খুব রোম্যান্টিক ছিলাম, ভীষণ ভাবপ্রবণ। এই স্বর্গছেঁড়াকে আমি ভীষণ ভালোবাসতাম। এর গাছপালা, এমনকি বাতাসকেও আমি অনুভব করতাম। মনে আছে প্রথম যখন দাদুর সঙ্গে এই জায়গা ছেড়ে যাই, তখন রুমালে স্বর্গছেঁড়ার মাটি বেঁধে নিয়ে গিয়েছিলাম। জলপাইগুড়ির বাড়ির উঠোনে সেই মাটি রেখে রোজ দেখতাম আর ভাবতাম স্বর্গছেঁড়ায় আছি। কিংবা স্বর্গছেঁড়ার সেই কাঁঠাল গাছ, তাল গাছ, চা বাগানের মধ্যে ঘুঘুর ডাক, যা কিনা পৃথিবীর যে কোনো ঐশ্বর্যের বিনিময়েও ছাড়তে কষ্ট হতো। এখানে এসে দেখলাম তারা সবাই একই রকম আছে, ঠিক যেমনটি রেখে গিয়েছিলাম। কিন্তু আমি আমার সেই মনটাকে কিংবা চোখটাকে হারিয়ে ফেলছি। আমি এখন সেই সব ভাবপ্রবণতার কথা ভেবে হাসি। সময়ের সঙ্গে সঙ্গে, সমস্যার সঙ্গে সঙ্গে জীবনটা বড় দ্রুত পাল্টে যায়, দৃষ্টিও। আমার সেই আমিটা সম্পর্কে শুধু মমতাই দেখানো যায়, কেননা বাস্তবে সে অচল। যে চা বাগানের গলিতে দুপুর বিকেলের চুপচাপ পাখির আওয়াজ শুনে কাটাতে ভালো লাগতো, সেটা ছিল নিতান্তই অর্থহীন।
এখন সেই শূন্যগর্ভ ভালো লাগা নয়, কাজের গতি যদি একবার রক্তে মেশে তখন নতুন চোখ খুলে যায়, কিংবা পুরনো চোখ অন্ধ হয়ে যায়, না হলে কাজ হয় না। জানো, আমি আরেকটা জিনিস ক্রমশ টের পাচ্ছি। মনে হচ্ছে আমি খুব নির্লিপ্ত হয়ে যাচ্ছি, কোনো কিছুই আমাকে তেমন স্পর্শ করে না। যেমন ধরো, এই স্বর্গ ছেঁড়া, এককালে জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়ে বড় বলে যে ভাবালুতায় ভুগতাম, তা আর নেই। এতবার ওর উপর দিয়ে যাওয়া আসা করছি, কিন্তু বুকের মধ্যে কোনো কাঁপুনি হয় না। চা বাগানের গলিকে গেরিলা যুদ্ধের পক্ষে নিরাপদ জায়গা বলে ভাবছি। আংরা ভাষা নদীর ধার দিয়ে যে খুঁটিমারির জঙ্গল লাল সূর্যের বলটাকে মাথায় নিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকে, তার মতো গোপন শেল্টার আর কিছু নেই। মিটিং বলো, গোপন গেরিলা ট্রেনিং বলো, এই জঙ্গল মায়ের মতো আশ্রয় দেবে। ছোট মা কিংবা আমার বাবা শ্রীযুক্ত মহিতোষ মিত্র মাত্র কয়েক মাইল দূরে আছেন, 10 মিনিটেই পৌঁছে যেতে পারি। পুলিশ আমার অস্তিত্ব জেনে যেতে পারে, এই আশঙ্কার কথা ছেড়ে দিলেও দেখা করতেই হবে এমন টান বোধ করি না। খুব খারাপ শোনাচ্ছে কথাটা, কিন্তু সত্যি কথা এটাই। ছোট মা কিংবা বাবা তো সে অর্থে আমার বাল্যকালে দূরের মানুষ ছিলেন। জলপাইগুড়ি শহর থেকে আমার বর্তমান ডেরার অবস্থান ঘণ্টা দেড়েকের মধ্যেই। কই, একদিনও তো দাদু ও পিসিমাকে দেখতে যাওয়ার কথা আমার মনে পড়ল না। এই দুটি মানুষ তো আমার শরীরকে তিল তিল করে বড় হতে সাহায্য করেছেন। এই সব আত্মীয় স্বজন, চেনা জায়গা কিংবা তার মতো অন্তরঙ্গ ছবি সম্পর্কে অদ্ভুত উদাসীনতা আজকাল আমাকে নির্লিপ্ত করেছে। মাধবীলতা, কথাটা কি তোমার সম্পর্কেও খাটে না? তুমি আমাকে ভালোবেসেছ, আমি জানি তুমি কতখানি আন্তরিক। এই আমার জন্যেই তুমি একটানে সমস্ত পারিবারিক সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছ, হোস্টেলে রয়েছ। কিন্তু কি আশায়? পৃথিবীর যে কোনো যুবতীর মতো তোমার বাসনাও হওয়া উচিত একটি সাজানো সুন্দর গৃহের, আমাকে নিয়ে। কিন্তু প্রতিটি দিন আসছে আর আমি সেই গৃহ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছি। তোমাকে ভালোবেসেছি, অথচ তোমাকে শান্তি দেবার বদলে অথই উদ্বেগে রেখে এসেছি। কাউকে ভালোবাসলে এভাবে দূরে চলে যাওয়া যায়? তাহলে ভালোবাসতে গেলামই বা কেন? এইসব ভেবেচিন্তে মনে হয় আমি বোধহয় এখন স্বার্থপর হয়ে গেছি, অর্থে পর। জীবন একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো চেহারা নিয়েছে, আর এত বুঝেও এ থেকে বেরিয়ে আসার অভ্যেসটাই নষ্ট হয়ে গেছে। ভীষণ একা লাগছিল, তোমাকে চিঠি লিখলাম তাই। এত বড় চিঠি কখনো লিখিনি। আমার সবসময় ভয় যে আমাকে ভালোবেসেছ শুধু এই কারণে তুমি আরও বড় বিপদে না পড়ো। হয়তো সত্যি যদি পড়ো, তখনও আমি কিছুই করতে পারবো না। সময় আমাদের সবকটা আঙুল খইয়ে দিয়েছে, আমরা কারো হাত জড়িয়ে ধরতে পারি না, শুধু ঠেকাই মাত্র। আবার কখন লিখব জানি না। যদি বেঁচে থাকি তাহলে বর্ধমান স্টেশনে দেখা করব পৌষ মেলার দিন। যদি দেখো নির্দিষ্ট সময়ে আমি এলাম না, তাহলে তুমি কখনো বোলপুরে যাবে না। জানি নিজের নিরাপত্তার জন্যেই এত বিশদভাবে লেখা আমার অন্যায় হলো, হয়তো নিয়ম ভাঙলাম, এবং জেনে শুনেই। তাই এই চিঠি জমিয়ে রেখো না। তোমার অনিমেষ। পুনঃ, এখনও তোমার দেওয়া টাকা শেষ হয়নি। একটানে চিঠিটা শেষ করল অনিমেষ, হাত টনটন করছিল। এখন রাত গভীর, শুধু টিউপ টিউপ একটি শব্দ কোনো পাখির গলায় সমানে বেজে যাচ্ছে। চিঠিটা ভাঁজ করে বুক পকেটে রাখতে না রাখতেই দরজায় শব্দ হলো। ভেজানো দরজা খুলে একটি কৃষ্ণকায় যুবক ঘরে ঢুকে পরিষ্কার হাসল। লণ্ঠনের আলোয় তার চকচকে দাঁত দেখতে পেল অনিমেষ। যুবকটির নাম সিরিল ওঁরাও। শুকনা থেকে আসার সময় সেই অবাঙালি ভদ্রলোকের পরিচয়ে অনিমেষ এর সন্ধান পেয়েছে। আপাতত এরই আশ্রয়ে। অত্যন্ত কাজের ছেলে। সিরিল বলল, চলুন। অনিমেষ বাইরে বেরিয়ে এলো। খুব ঠান্ডা পড়েছে। বারিনকে আলোয়ান ফেরত দেওয়া হয়নি, কিন্তু তাতেও শীত মানছে না।
সোয়েটার তলায় আছে। অনিমেষ দেখল আশেপাশে কোথাও আলো নেই। বাইরে ঘরের দেওয়ালে দুটো সাইকেল হেলান দিয়ে রয়েছে। সাইকেলে কাঁচা রাস্তা মিনিট তিনেক গেলেই ফুরিয়ে গেল। খুঁটিমারির জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর পিচের রাস্তা, যেটা নাথুয়া থেকে এসেছে, সেখানে সাইকেল চালানো খুব স্বচ্ছন্দের। রাস্তাটা একটু ঢালু, চাকা গড়গড়িয়ে ছুটে যাচ্ছে, আর এই গতির জন্যেই হাওয়ার কামড়ে কাঁপুনি আসছিল শরীরে। দাঁতে দাঁতে ধরে রাখতে পারছিল না অনিমেষ। রাত্রিরের জঙ্গলে এক ধরনের অচেনা শব্দ হয়। ওরা দুজনে নিঃশব্দে সেই শব্দ শুনতে শুনতে প্যাডেল ঘোরাচ্ছিল। হঠাৎ সিরিল আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। অনিমেষ এগিয়ে এসেছিল কিছুটা। ওকে দাঁড়াতে দেখে অবাক হয়ে বেশ কিছুটা দূরে এসে সাইকেল থামালো। ততক্ষণে সিরিল তার কাছে চলে এসেছে। তারার আলোয় ওর মুখটাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। চাপা গলায় সে বলল, সামনের রাস্তা দিয়ে যাওয়া যাবে না। অনিমেষ ভ্রু কুঁচকে সামনের পথটাকে দেখল। রাত্রিরও নিজস্ব একটা আলো থাকে। চাঁদ না থাকলে সেই আলো আরও মোহিনী হয়। অনিমেষ দেখল পথটা ওপাশের জঙ্গলের আড়ালে চলে গেছে, কিন্তু কোনো বিপদ রয়েছে বলে বোঝা যাচ্ছে না। সিরিল নিচু গলায় বলল, হাতি বেরিয়েছে। হাতি? হ্যাঁ, কিছুদিন হলো ভুটান থেকে একদল এই অঞ্চলে নেমে এসেছে। অত্যন্ত মারকুটে এই দলটা। মনে হচ্ছে সামনের মেছুয়া পুলের মুখটায় ওরা রয়েছে। কি করে বুঝলেন? অনিমেষের কাছে পুরো ব্যাপারটাই কেমন ভৌতিক বলে মনে হচ্ছিল। চোখে দেখা যাচ্ছে না, এমনকি কোনো শব্দও নেই। ওই দিকে তাকান। সিরিল আঙুল তুলে দেখালো। সদ্য ত্যাগ করা বিষ্ঠা রয়েছে রাস্তার একপাশে। তার আয়তন এবং পরিমাণ দেখে বুঝতে অসুবিধা হয় না যে এই পথ দিয়ে হাতি গেছে। আমরা আরেকটু হলে ওদের সামনে গিয়ে পড়তাম, তাহলে আর দেখতে হতো না। খুব জোর বেঁচে গেছি। তাহলে যাব কিভাবে? আর কোনো রাস্তা আছে? আছে। হাতি বেরিয়েছে বলেই সেই রাস্তায় যাওয়া যায়। তার আগে চলুন সাবধানে গিয়ে সন্দেহটাকে মিটিয়ে আসি। সিরিলের সঙ্গে খুব আস্তে আস্তে সাইকেল চালাতে লাগলো অনিমেষ। যে কোনো মুহূর্তে দিক পরিবর্তনের জন্য দুজনেই তৈরি। রাস্তার বাঁকে এসে ওরা আরও ধীর হলো। তারপরই দুজনে একসঙ্গে দাঁড়িয়ে গেল। সামনেই মেছুয়া পুল। পুলটার গায়ে ছোট ছোট কালো টিলা নড়ছে। অন্তত গোটা 20 হবে। অনিমেষের মনে হলো চাপ চাপ অন্ধকার রাস্তাটাকে ঢেকে দিয়েছে। নিঃশব্দে সরে এলো ওরা। একটু পিছু হটে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। জিপ যাওয়া আসার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই কাঁচা পথগুলো তৈরি করা হয়েছে। দুপাশে ঘন জঙ্গলের গায়ের গন্ধ টের পাচ্ছিল অনিমেষ। অবিরাম শিশির পড়ছে এখানে। সিরিল, অন্য সময় হলে ভয় পেতাম এই রাস্তায় যেতে, কিন্তু হাতি বেরিয়েছে যখন, তখন মাইল 2-এর মধ্যে কোনো বন্যজন্তু থাকবে না। একটু ঘুর হবে, তবু এছাড়া উপায় কি? বন্যজন্তু? এখানে এখনও বাঘ আছে নাকি? মাঝে মাঝে আসে যায়, কখন থাকে বলা যায় না। অনিমেষ প্রায় আধ ঘন্টা প্যাডেল ঘুরিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো। সামনে ধান ক্ষেত। সাইকেল চালানো যাবে না। ওরা হাতে করে হেঁটে এলো। তারপরেই নদী। মেছুয়া পুলের তলা দিয়ে যেটা বয়ে এসেছে সেটা এখানে বেশ চওড়া। সেদিকে তাকিয়ে সিরিল বলল, এক কাজ করুন, আপনি এখানে থাকুন, আমি ওকে ডেকে নিয়ে আসছি। সাইকেল মাটিতে রেখে সে প্যান্ট গোটাচ্ছিল। অনিমেষ বলল, আমার যেতে কোনো অসুবিধা হবে না, চলুন না। ঝুঁকি নিয়ে কি লাভ? ঝুঁকি? আপনি কি আমাকে খুব বাবু ভাবছেন? একটু উষ্ণ হলো অনিমেষ। না না, আমি আপনার কথা বলছি না। দুজনে যদি যাই তাহলে এসে হয়তো দেখব এই সাইকেল দুটোই নেই। কিছু তো বিশ্বাস নেই। যত রাতই হোক, কেউ হয়তো কোনো কারণে বাইরে এসে দেখলো লোকজন নেই আর এই দুটো পড়ে আছে। সে কি হাত গুটিয়ে থাকবে? তাহলে এদের নিয়ে গেলেই হয়। পারবেন না। স্রোত কীরকম দেখতে পাচ্ছেন? আমি আসছি। সিরিল জলে নেমে গেল। স্রোত যে খুব জোরদার তা বোঝা যাচ্ছিল। এক একবার হোঁচট খেয়ে অনেকটা পিছু হটে ওকে ওপারে উঠতে হলো। তারপর প্রায় দৌড়েই মিলিয়ে গেল সে। মিনিট 15 অপেক্ষা করতে হলো অনিমেষকে। ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা তার। হাত পা নেড়ে শরীর গরম করার চেষ্টা করে যাচ্ছে সে সমানে। দৃশ্যটা ভাবতেই হাসি পেল। এই নির্জন রাতের ফাঁকা মাঠে একটা লোক পাগলের মতো নাচছে একা একা।
কেউ দেখছে না জানলে আমাদের লজ্জাবোধ অনেক কমে যায়। আবছা অন্ধকারে অনিমেষ ওদের দেখতে পেল। খুব দ্রুত দুটো মানুষ আসছে। ওরা অনেকটা এগিয়ে জলে নেমে স্রোতের টানে টানে নদী পার হয়ে এপারে এলো। সাইকেল ছেড়ে অনিমেষ এগিয়ে গিয়ে দেখল ঠান্ডা জল থেকে উঠে এসে ওরা ঠকঠক করে কাঁপছে। সেই অবস্থায় প্যান্ট ঠিক করতে করতে সিরিল বলল, বেশি দেরি হয়নি তো? না না, ঠিক আছে। একে আপনি চেনেন? অনিমেষ দেখল ওর সঙ্গের মানুষটি মুখ টিপে হাসছেন। বয়স হয়েছে কিন্তু শরীর খুব মজবুত। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে অনিমেষ হাত বাড়িয়ে দিল। কেমন আছেন? চলছে। আমাকে চিনতে পেরেছেন মনে হচ্ছে। নিশ্চয়ই। আমি কিন্তু খবরটা পেয়ে খুব অবাক হয়ে গিয়েছিলাম। সন্দেহ ছিল আপনি হয়তো চিনতে পারবেন না। অনেক বছর আগে সামান্য সময়ের জন্য আমাদের দেখা হয়েছিল। হ্যাঁ, সেদিন আমার আত্মরক্ষার জন্যে চা বাগানের ভেতরে গিয়ে লুকিয়েছিলাম, কিন্তু সিরিল একবারও আপনার নাম বলেনি। এটুকু সাসপেন্সে রাখা হয়েছিল। দেখছিলাম আপনার স্মৃতি কেমন। আপনি এখানে আছেন মহিবাবু জানেন না নিশ্চয়ই? না। জুলিয়েন বললেন, চলুন এই ঠান্ডায় না দাঁড়িয়ে কোথাও বসে কথা বলা যাক। ঠান্ডাটা খুব পড়েছে আজ। এখানে বসার জায়গা আছে? আছে, আমার সঙ্গে আসুন। জুলিয়েনের পেছনে ওরা সাইকেল নিয়ে হাঁটছিল। যেতে যেতে জুলিয়েন বললেন, আপনি এখানে এসেছেন খবর পেয়েছিলাম, কিন্তু দিন দুপুরে আপনার সঙ্গে দেখা করতে গেলে আপনার গোপনীয়তা থাকতো না, তাই এই ব্যবস্থা। আপনি একটু বেশি ভয় পেয়েছেন মনে হচ্ছে। মোটেই না, আমার ওপর ভালো নজর রাখা হয়েছে। কথা বলতে বলতে ওরা একটা বসতি এলাকায় চলে এসেছিল। জঙ্গলের পাশে কয়েক ঘর মানুষের অস্থায়ী ডেরা এটা। তারই একটির দরজায় গিয়ে জুলিয়েন টোকা দিলেন। কোনো সাড়া এলো না। কয়েকবার নিষ্ফল চেষ্টা করে বলপ্রয়োগ করলেন জুলিয়েন। মাটির ঘর, ছেঁচার বেড়ার দরজা অল্পেই খুলে গেল। জুলিয়েন মদেশিয়াদের ভাষায় জিজ্ঞাসা করলেন, বুধুয়া আছিস? এবার একটি স্ত্রীকণ্ঠ কথা বলল, ঘুম জড়ানো বিরক্তি। জুলিয়েন নিজের পরিচয় দিতেই একটা টিবড়ি জ্বলে উঠল। জুলিয়েন আবার প্রশ্ন করতে জানা গেল বুধুয়া ঘরে নেই। জুলিয়েন ওদের ভেতরে আসতে ইঙ্গিত করলেন। অনিমেষ সাইকেল বাইরে রাখছিল, কিন্তু সিরিল তাকে নিষেধ করল। বাইরে থেকে দেখলে যে কেউ সন্দেহ করবে। অনিমেষ ভেতরে ঢুকে দেখল ঘরটা নেহাত ছোট নয়। বাইরের আকাশের নিচ থেকে এ ঘরে এসে খুব আরাম লাগলো তার। অনিমেষ দেখল এ ঘরের বাসিন্দাদের অবস্থা অত্যন্ত জীর্ণ। আসবাব বলে কিছু নেই। বাঁশের খাটিয়ার ওপর একটা তেলচিরকুটে বিছানায় নিশ্চয়ই ওই স্ত্রীলোকটা এতক্ষণ শুয়েছিল। একটি কালো শিশু এখনও সেখানে ঘুমিয়ে। স্ত্রীলোকটি মধ্যবয়সী এবং বাঁ চোখের ওপর বড় আব আছে। ওদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল সে। জুলিয়েন বললেন, তুই শুয়ে পড়, আমরা এখানে বসে একটু কথা বলে চলে যাব। স্ত্রীলোকটি ঘাড় নেড়ে আবার খাটিয়ায় ফিরে গেল। তারপর সেখান থেকে একটা ময়লা কাপড় তুলে এনে মাটিতে বিছিয়ে দিল। জুলিয়েন জিজ্ঞাসা করলেন, বুধুয়া কি এখন রোজ রাত্রে বেরোচ্ছে? নীরবে ঘাড় নেড়ে স্ত্রীলোকটি খাটিয়ায় ফিরে যেতেই বাচ্চাটি কোকিয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে স্ত্রীলোকটি বুকের আঁচল সরিয়ে তার মুখে স্তন গুঁজে দিল কোলে তুলে নিয়ে। চোখ সরিয়ে নিতে গিয়ে অনিমেষের খেয়াল হলো এই শীতেও ওদের শরীরে কোনো গরম জামা কাপড় নেই। ওরা তিনজনে কাপড়টার ওপর বসতেই টের পেল মাটি থেকে ঠান্ডা উঠছে। জুলিয়েন বললেন, এই পরিবারটি চা বাগানের কর্মী ছিল। বুধুয়া লোকটা খুব রকচটা। বছর তিনেক আগে স্ট্রাইকের সময় ম্যানেজারের কুঠিতে ঢিল ছোঁড়ার অপরাধে ওর চাকরি যায়। অনিমেষ জিজ্ঞাসা করল, প্রমাণ করল কি করে? খুব সহজেই। গুদাম থেকে যখন কাজ করে বের হচ্ছে তখন ওর থলিতে কিছু চা প্যাকেট ভরে দেওয়া হয়েছিল। বেচারা তা জানত না। গেটে ধরা পড়ে চুরির অপরাধেই চাকরি গেল। আসল রাগটা এখানে অন্যভাবে মেটানো হয়। ইউনিয়ন থেকে কিছু করা হয়নি? না, আমরা আজ এই ইউনিয়ন থেকে সরে দাঁড়িয়েছি। আমাদের জন্য ওরা ফালতু ঝামেলায় জড়াবে কেন? আর প্রমাণ তো হাতে নাতেই পেয়েছিল। 6 মাসের মধ্যে ওকে কোয়ার্টার ছেড়ে এখানে চলে আসতে হলো। ব্যবস্থা তো দেখতে পাচ্ছেন। কাজকর্ম পাচ্ছে না, অথচ পেট মানবে না। রোজ রাত্রে শেষ পর্যন্ত সহজ উপায়টা বেছে নিয়েছে। মানে? চুরি। যেদিন ধরা পড়বে এরা ভেসে যাবে। আপনারা কিছু করছেন না কেন?
জুলিয়েন বড় বড় চোখ মেলে অনিমেষকে দেখলেন, তারপর বললেন, আমাদের হাত পাগুলো খুব ছোট অনিমেষবাবু, আর এরকম বুধুয়া তো সারা দেশে ছড়িয়ে আছে, আপনি কজনের জন্য করতে পারেন? এই সময় সিরিল কথা বলল, জুলিয়েন এখন সাসপেনশনে আছে। অনিমেষ অবাক হলো। এতক্ষণ লোকটির সঙ্গে কথা বলে এই বিপদের একটুও আঁচ পায়নি সে। স্বর্গছাড়া শ্রমিক নেতা জুলিয়েনের সেই চেহারাটা এখন সে স্পষ্ট মনে করতে পারে। কুলিদের বিক্ষোভ থেকে বাঁচতে ছোট মা আর বাবার সঙ্গে সে চা বাগানের ভেতরে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে বেরিয়ে এই জুলিয়েনের মুখোমুখি হয়েছিল। খুব ভদ্র ব্যবহার করেছিল সেদিন জুলিয়েন। মিশনারির স্কুলে পড়ে আসা এই মদেশিয়া যুবকটির প্রতি আকৃষ্ট হয়েছিল সেদিন অনিমেষ। তখন তো সবাই এর কথা মানত, আর আজ তো একদম অন্য কথা শুনছে সে। জুলিয়েন বললেন, কলকাতার খবর বলুন। অনিমেষ একটু একটু করে প্রস্তাবিত দেশব্যাপী আন্দোলনের কথা বলল জুলিয়েনকে। এবার সংগ্রাম মুখোমুখি, সৈনিক চাই। ভারতবর্ষের মানুষের মেরুদণ্ডটি ফিরিয়ে আনার জন্য একটা ব্যাপক চেষ্টা করতে হবে। জুলিয়েন বললেন, এসব কথা আমরা জানি অনিমেষবাবু, কিন্তু এখানে অবিলম্বে সংগঠন করা দরকার। আপনারা কবে নাগাদ মুখোমুখি হবার কথা ভাবছেন? সামনের মাসে বোলপুর থেকে ঘুরে এসে বলতে পারব। জুলিয়েন বললেন, ব্যাপারটা এখন আর গোপন নেই। তবে মজার ব্যাপার হলো, যে শুনছে সে বিশ্বাস করছে না। পুলিশকে আমার ভয় নেই, কিন্তু সক্রিয় হয়ে কেউ কিছু করলে সর্বপ্রথম বাধা দেবে অন্য পার্টির লোকজন। বিপদটা এখানে। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করতে পারতাম, তাহলে একদিনে সারা দেশের বুর্জোয়া ক্যাপিটালিস্টদের সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া যেত, কিন্তু তা হওয়ার নয়। অনিমেষ বলল, আপনার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ থাকা দরকার। কিভাবে হবে? জুলিয়েন বললেন, এই ঘরে, এখানে দেখা হওয়া দুজনের পক্ষেই মঙ্গল। অনিমেষ বলল, প্রত্যেকটা চা বাগানের স্কোয়াড তৈরি করতে হবে। খুব নির্ভরযোগ্য কিছু ছেলেকে ব্যাপারটা বোঝাতে হবে। জুলিয়েন বললেন, কী ধরনের অ্যাকশন এখানে করার কথা ভাবছেন? দেখুন, কৃষকরা জোরদারের কাছ থেকে জমি দখল করবে। এটা করতে তারা স্বভাবতই উত্তেজিত হবে। কিন্তু আমরা শ্রমিকদের বলতে পারি না যে তোমরা চা বাগান দখল করো। ফ্যাক্টরি দখল করে 7 দিনও তারা চালাতে পারবে না। তাদের ব্যক্তিগতভাবে উত্তেজিত করে কিছু করা যাচ্ছে না, কিন্তু এমন কাজ করতে হবে যাতে সাধারণ মানুষ চমকে যায়, প্রত্যেকের অন্ধ বিশ্বাসের ভিত যেন নড়ে যায়। কাজগুলো করতে হবে জনসাধারণের স্বার্থবিরোধী মানুষের বিপক্ষে। ফলে পুলিশ যদি অ্যাকশনে নামে, তাহলে আমরা সাধারণ মানুষের সমর্থন পাব। একসময় তারা এগিয়ে আসবে, পাশে এসে দাঁড়াবে। সিরিল হঠাৎ উত্তেজিত গলায় বলল, তাহলে পানিরামের গদি লুট করলে হয়? শালা রক্তচোষা! এই বাগানের অনেক মানুষ ওর কাছে ধার নিয়ে মাথা বিকিয়ে আছে। সুদ দিতে দিতে সবার মাইনে খতম হয়ে যায়। অনিমেষ বলল, পানিরামের তো ভাটিখানা ছিল। জুলিয়েন বললেন, এখনও আছে। টাকার পাহাড়ে বসে আছে লোকটা। এই চা বাগানের মানুষগুলোকে কিনে রেখেছে। ওর গুদামে টাকা থাকে। সোমবার সকালে ব্যাংকে যায় ওর গাড়ি। আমাদের এখন প্রচুর টাকার দরকার। জুলিয়েন বললেন, সিরিল ঠিক বলেছে। সাধারণ মানুষের ধারণা পানিরাম শয়তানের চেয়ে শক্তিশালী। পুলিশ ওর কেনা। সেই পানিরামকে যদি লুট করা যায়, তাহলে লোক ধাক্কা খাবে, সাহস পাবে। অনিমেষ বলল, কিন্তু সাধারণ মানুষকে বুঝতে দিতে হবে এটা কজন সাধারণ ডাকাতের কাজ নয়। সারা দেশ জুড়ে আগামীকালের বিপ্লবের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের এটা প্রতিবাদ। অ্যাকশনের সময় এসব কথা সেখানে লিখে আসতে হবে। কিন্তু পানিরামের বন্দুক আছে। সিরিল বলল, ও তো বাধা দেবেই। বাধা দিলে জোর খাটাতে হবে। অনিমেষ খুব শান্ত গলায় বলল, যদি কোনো উপায় না থাকে, তাহলে পানিরামকে সরিয়ে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে জুলিয়েন আর সিরিল অনিমেষের দিকে তাকালো। জুলিয়েন সম্মতির মাথা নাড়লেন, তারপর বললেন, ঠিকই বলেছেন। একজন রক্তচোষাকে মেরে ফেললে আরও 10টা ভয় পেয়ে যাবে। এই লোকটাকে চা বাগানের সমস্ত শ্রমিক দুবেলা মেরে ফেলার কথা ভাবে, কিন্তু আমাদের এই গরিব মানুষের বুকে অসহায়তা ছাড়া কিছু নেই। ওরা শুধু কল্পনা করতেই পারে, কিন্তু কেউ যদি ওদের করতে না পারা কাজটা করে দেখায়, তাহলে সে ওদের আপনজন হয়ে যাবেই। আপনি ঠিক বলেছেন। অনিমেষ জুলিয়েনের এই ব্যাখ্যায় খুব খুশি হলো। সে বলল, কিন্তু পানিরামের মতো মানুষ খুন হলে যে পুলিশি তৎপরতা শুরু হবে,
তা সামলাতে আমাদের প্রস্তুত থাকতে হবে। জুলিয়েন হেসে দুটো হাত ছড়িয়ে দিলেন। আমাদের চারপাশে এত জঙ্গল, পুলিশের ক্ষমতা কি খুঁজে বের করে সেখান থেকে? আর থানাগুলো এত দূরে দূরে যে পুলিশ আসার আগেই আমরা খবর পেয়ে যাব। কিন্তু আসল ব্যাপারটার কথা কি ভাবছেন? অনিমেষ বলল, কি ব্যাপার? অ্যাকশন স্কোয়াড তৈরি করা? জুলিয়েন মাথা নাড়লেন। না, এতে আমাদের খুব কষ্ট হবে না, কারণ এই সমাজ ব্যবস্থার প্রতি বিরক্ত ছেলের অভাব নেই এদেশে। আর যৌবনে মানুষ এরকম কাজ করার জন্য সবসময় উত্তেজিত হয়। আমি সে কথা ভাবছি না, আমি অস্ত্রের কথা ভাবছি। এসব কাজ তো আর ছুরি কাটারি নিয়ে হয় না, আমাদের প্রচুর অস্ত্র দরকার। অনিমেষ বলল, ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, কিন্তু অস্ত্র তো আর এমনি পাওয়া যাবে না, সেগুলো কিনতে হবে, আর তার জন্যে টাকা দরকার। পানিরামের কাছ থেকে মেরে বা ভয় দেখিয়ে সেই টাকা আমাদের পেতে হবে। একটা পানিরাম খুন হলে দেখবেন অন্য পানিরামরা ভয়ই টাকা দিয়ে দেবে। সিরিল বলল, আর একটা সহজ উপায় আছে। জুলিয়েন জিজ্ঞাসা করলেন, কী উপায়? সব চা বাগানের সাহেব, কন্ট্রাক্টরবাবু আর বড় ব্যবসায়ীদের কাছে বন্দুক, পিস্তল, রাইফেল আছে। আমরা যদি সেগুলো গায়ের জোরে ছিনিয়ে নিয়ে আসি, তাহলে আমাদের অনেক অস্ত্র হয়ে যাবে। সিরিল একটা উপায় বার করতে পেরেছে বলে খুশিতে হাসল। অনিমেষ বলল, মন্দ বলেননি। প্রথম দিকটায় আমরা এইভাবে চালাতে পারি। তাহলে ডুয়ার্সে কার কার কাছে আগ্নেয়াস্ত্র আছে তার একটা লিস্ট করা দরকার, তাই না? খুব সহজ, সদরের সরকারি অফিসে ওই লিস্ট আছে। অনিমেষ বলল, তাহলে আমরা তৈরি হই। তবে আমি বোলপুর থেকে ফিরে এসে কাজ আরম্ভ করলেই ভালো হয়। জুলিয়েন বললেন, ঠিক আছে, এখন আপনি কি করবেন? আমাকে ডুয়ার্সে যেতে হবে। ওদিকে আপনার জানাশোনা কেউ আছে? নিশ্চয়ই। আপনি কবে যাবেন? ধরুন কালকেই। জুলিয়েন কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর হেসে বললেন, আপনার সাহস আছে, এইভাবে একা একা ঘুরছেন। যদি সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ না হয় তাহলে বিপদে পড়তে পারেন। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যাব। আপনি যাবেন? অনিমেষ বিস্মিত। বাড়ির লোকজন? ছাড়তেই হবে যখন, তখন একটু আগেই ছাড়ি। অবশ্য এখনই কাউকে কিছু বলছি না। জুলিয়েন কথা শেষ করতেই অনিমেষ হাত বাড়ালো। ওরা যখন খুব আন্তরিক করমর্দন করছে, ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে ফাঁক হলো। ওরা তিনজনেই ঘাড় ঘোরাতেই একটি মুখ উঁকি দিয়েই সরে যাচ্ছিল। জুলিয়েন ডাকল, বুধুয়া। কিছুক্ষণ চুপচাপ, তারপর একটি মানুষ আরশোলার মতো হেঁটে এলো ভেতরে। অনিমেষ দেখল লোকটার কপাল থেকে রক্ত বের হচ্ছে, হাতে একটা বোঁচকা। এই লোকটাই চুরি করতে গিয়েছিল। জিজ্ঞাসা করলেন, মাথা ফাটলো কি করে? বধুয়া মুখ নিচু করল। জুলিয়েন উঠে ক্ষতটা পরীক্ষা করে বললেন, তেমন কিছু নয়, বিশল্যকরণী পাতার রস লাগিয়ে নে, আর এই ব্যবসা ছাড়তে হবে। খুব নিরীহ গলায় লোকটা বলল, খাবো কি? জুলিয়েন এবং অনিমেষ পরস্পরের দিকে তাকালো। সিরিল জিজ্ঞাসা করল, আজ কার সর্বনাশ করলে? সঙ্গে সঙ্গে হাসল বুধুয়া। সর্বনাশ আর কোথায় করতে পারলাম, পানিরামের ঘরে গিয়েছিলাম আজ, দুটো থালা নিয়ে এসেছি। নামটা উচ্চারণ করা মাত্র অনিমেষরা চমকে উঠল। ওরা খোলা আকাশের নিচে বেরিয়ে এলো। কিছুক্ষণ হেঁটে জুলিয়েন বিদায় নেবার জন্য দাঁড়ালেন। অনিমেষ বলল, এসব চুরি ছাঁচড়ামিতে ওদের গাশ হয়ে গেছে, এবার আমাদের ডাকাতি করতে হবে। খুব দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। এতটা হবে অনিমেষ ভাবেনি। যারা এর আগে কখনো রাজনীতির সঙ্গে সামান্য যুক্ত ছিল না, তারাও দলে দলে আসতে শুরু করেছে। এক ধরনের ছেলে থাকে পরিবারে, তারা ঠিক আমল পায় না নানান রকম ব্যর্থতার জন্যে, কিন্তু তাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চার প্রিয় মন আছে। সেই মনই তাদের টেনে আনছে। আগে হয় অনিমেষ এ নিয়ে সূক্ষ্ম বিচারে বসত, এরকম উচ্ছ্বাসকেই হাউই ধরে বাতিল করত। কিন্তু এখন মনে হচ্ছে অনেক সময় মরা মরা বলতে বলতেও তো রাম শব্দটা বেরিয়ে পড়ে। অ্যাডভেঞ্চার করা হোক কিংবা তাৎক্ষণিক উচ্ছ্বাসই হোক, এই করতে সুবিধে হচ্ছে। দীর্ঘকাল এদিকে ইউনিয়ন করায়
ডুয়ার্সের চা বাগানগুলোতে জুলিয়েন বেশ পরিচিত। চা শিল্পের সঙ্গে যারা জড়িত, হপ্তার বা মাসের মাইনেতে যাদের সংসার চলে, তাদের জুলিয়েন সরিয়ে রাখছিলেন। বলেছিলেন, এইসব মানুষ সুখে নেই, কিন্তু নিশ্চিত আয় থেকে সরে আসার ঝুঁকি কেউ নেবে না। বরং চা বাগানে যারা নানান কারণে অবস্থিত, তাদের সঙ্গে যোগাযোগ করা দরকার। বাঙালিদের সম্পর্কে ইতিমধ্যেই অনিমেষের এক ধরনের বিরক্তি এসে গেছে। তারা যেন নেতা হতেই জন্মেছেন। দলে কজন এসেছেন, তারা শুধু নানান ধরনের যুক্তি তুলে জ্ঞান দিতে চান। কাজ করবার খুব উদ্যম ওদের মধ্যে দেখা যায় না। বরং দলের মধ্যে একটা উপদল গঠন করার ব্যাপারে বেশ তৎপরতা চোখে পড়ে। শিলিগুড়ির সঙ্গে অনিমেষের নিয়মিত যোগাযোগ আছে। প্রায়ই তাকে যেতে হচ্ছে সেখানে। বড় বড় নেতাদের সঙ্গে আলাপ হয়েছে। এদিকে নির্বাচন এগিয়ে এসেছে। বিভিন্ন পার্টি থেকে প্রচার শুরু করার আয়োজন চলছে। অনিমেষদের দল নির্বাচন বয়কট করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচন বুর্জোয়া ফ্যাসিবাদীদের একটা নতুন ধরনের খেলনা মাত্র, কিংবা এমন একটা মাদকদ্রব্য যা দিয়ে দেশবাসীকে 5 বছরের জন্য বুঁদ করে রেখে দেওয়া যায়। অবশ্য নির্বাচনকে প্রতিরোধ করার কোনো নির্দেশ এখনও পর্যন্ত পার্টি থেকে আসেনি। এই যে প্রস্তুতি চলছে, সেটা আর এখন গোপন নেই। বিভিন্ন পার্টি থেকে তাদের হঠকারী, উগ্রপন্থী ইত্যাদি বিশেষণ দেওয়া হলেও সরাসরি সংঘর্ষে এখনও ওরা লিপ্ত হয়নি। কিন্তু হাওয়া গরম হয়ে উঠছে দ্রুত। অনিমেষের আশঙ্কা, পুলিশের আগে তাদের হয়তো অন্য পার্টিগুলোর সঙ্গে লড়তে হবে। সংগঠন যত জোরদার হচ্ছে, অন্য পার্টিগুলো ততই নিজেদের অস্তিত্ব বিপন্ন বোধ করছে। এই সঙ্গে আরেকটা সমস্যা মাথাচাড়া দিচ্ছে। যেসব ছেলেকে ওরা দলে টানছে, তাদের কোনো কাজ না দিয়ে কতদিন আর চুপচাপ বসিয়ে রাখা যায়? মার্ক্সবাদের ব্যাখ্যা বা গেরিলা যুদ্ধের প্রকরণ শোনার মতো মানসিক ধৈর্য এদের নেই। জোর করে বেশি দিন ধরে রাখা সম্ভব হবে না। শুধু ডুয়ার্স নয়, সারা পশ্চিমবাংলায় পার্টিতে এই ধরনের হুলিগান ঢুকছে। নেতাদের বক্তব্য, ভাঙাচোরা পাথরের টুকরো গড়াতে গড়াতেই মসৃণ হয়, কিন্তু এদের সামলে রাখা যে খুব মুশকিল, তা অনিমেষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিন্তু যে জিনিসটা অনিমেষকে ভীষণ বিচলিত করছিল, তা হলো বিভিন্ন জায়গায় ছোট ছোট দল গঠন করার মধ্যেই তাদের সময় ব্যয় হয়ে যাচ্ছিল। সাধারণ মানুষের সঙ্গে এখনও অবধি কোনো যোগাযোগ করা যায়নি। দেশে বিপ্লব দরকার। কেন দরকার, কিভাবে সেটা সম্ভব, এই সব কথা যাদের বোঝাতে হবে, তাদের কাছে এখনও পৌঁছানো যায়নি। তার একটা বড় কারণ যে এতে হিতে বিপরীত হতে পারে। সরাসরি প্রচার করতে গেলে পলিটিক্যাল পার্টিগুলো বাধা দেবে। তাছাড়া সরকারের বিরুদ্ধে কিছু করা যায় তা সাধারণ মানুষ বিশ্বাসই করবে না। এবং এই সরকার তো তাদের চেনাশোনা মানুষই চালাচ্ছে। তাদের বিরুদ্ধে লড়ার ব্যাপারে খুব একটা মানসিক জোর পাবে বলে মনে হয় না। লোকাল কমিটির বক্তব্য, স্রোত যদি জোরদার হয় তাহলে জল নিজেকে ধরে রাখতে পারে না। এখনই তাড়াহুড়ো করার বোকামি না করে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা দরকার। বিপ্লব হলে সাধারণ মানুষ নিজের স্বার্থেই পথে নামবে, হয়তো ঠিক। তবু অনিমেষের অস্বস্তিটা যাচ্ছিল না। জুলিয়েনের ওপর সমস্ত ভার দিয়ে অনিমেষ ট্রেনে চাপল। রিজার্ভড বার্থ কিংবা সিট নয়, বারোয়ারি কামরায় উঠল সবার নজর এড়াবার জন্যই। শিলিগুড়ি থেকে অনেকেই যাচ্ছে বোলপুরে। যতটা সম্ভব পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, কারণ বোলপুরে মিটিং অত্যন্ত গোপনে হচ্ছে। প্রথমে বসার জায়গা পায়নি অনিমেষ। শেষে একটা বাঙ্কের ওপরে বাবু হয়ে বসতে পারল এক সময়। এবং এই ট্রেনের দুলুনিতে হঠাৎ মনে হলো খুব ক্লান্ত লাগছে। এই দিনগুলোয় নিঃশ্বাস ফেলার সময় পায়নি। কিন্তু যত দ্রুত ভালো কাজ হয়েছে বলে বোধ হচ্ছিল, ঠিক ততটা কি হয়েছে? এতদিন এখানে রইল, অথচ সে স্বর্গছাড়া বা জলপাইগুড়ির বাড়িতে যায়নি। প্রথম দিকে এড়িয়েছিল, শেষের দিকে সত্যি আর সময় হয়নি। অনিমেষ খবর পেয়েছে, মহিতোষ জেনে গেছেন সে উত্তর বাংলায় আছে। পরিচিত জনেরা নিশ্চয়ই খবরটা পৌঁছে দিয়েছে। স্বর্গছেড়া ছাড়া সব জায়গাতেই সে প্রকাশ্যে ঘুরেছে, অতএব তাকে দেখতে পাওয়া অস্বাভাবিক নয়। খবরটা ওকে বিহ্বল করে দেবে। নিশ্চয়ই ভেবে কোনো কিনারা করে উঠতে পারবেন না। যারা খবর দিয়েছে তারা নিশ্চয়ই তার রাজনৈতিক ক্রিয়াকলাপের কথাও জানিয়েছে। বাবার জন্যে অনিমেষের খারাপ লাগছিল। বাঁধা লাইনে তাকে ঘিরে যে আশা উনি করেছিলেন, সেটা পূর্ণ করা সম্ভব হলো না।
কি প্রতিক্রিয়া হতে পারে ওর? অনিমেষ এ নিয়ে ভেবেছে। প্রথমে নিশ্চয়ই খুব ক্ষিপ্ত হয়ে উঠবেন, তারপর একসময় নির্লিপ্ত হয়ে কোনো সম্পর্ক না রাখার জন্য ছোটো মাকে হুকুম করবেন। হয়তো জ্যাঠামশাইকে দাদু যেভাবে ত্যায্যপুত্র করেছিলেন সেইভাবে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। অনিমেষ জানে সে গিয়ে সামনে দাঁড়িয়ে বুঝিয়ে বললে তা মহিতোষের কাছে আরও দুঃখজনক হবে। বরং তার নিজের কথা লিখে সে বাবাকে একটা চিঠি দেবে। পাশাপাশি শরীরশেখরের মুখ মনে পড়লে অনিমেষের কিন্তু অস্বস্তি হয় না। সে যে সব ছেড়ে ছুড়ে সক্রিয় রাজনীতির অনিশ্চয়তায় ঝাঁপিয়ে পড়েছে, এই খবর মোটেই শরীরশেখরকে চিন্তিত করবে না। একটা মানুষ দীর্ঘ জীবন যাপন করে শেষ পর্যন্ত কি লাভ করে তা শরীরশেখরের চেয়ে কেউ বেশি জানে না। অনিমেষ এই রাতের ট্রেনে একা একা যেতে যেতে শুধু একজনের জন্য অস্বস্তি অনুভব করছিল। মাধবীলতা তাকে ভালোবাসে এবং তার মূল্য দিতে একটুও পিছপা নয়, অথচ অনিমেষ যে রাজনীতি করে তার ছায়ায় সে পা রাখছে না। অনিমেষের সঙ্গে জড়িয়েও সে আড়ালে আড়ালে থাকছে। একটি মানুষকে নিঃশর্তে ভালোবেসে মাধবীলতারা সারা জীবন অপেক্ষা করতে পারে। তার কাজকর্মের সঙ্গে নিজের মানসিক সংযোগ না থাকলেও তা নিয়ে বিরক্ত বোধ করে না। কিন্তু উত্তর বাংলার দিনরাত এই অনিশ্চিত উত্তেজনায় কাটিয়ে আজ অনিমেষের মনে হচ্ছিল মাধবীলতাকে মুক্তি দেওয়া দরকার। এভাবে সে যদি তার জন্য অপেক্ষা করে তাহলে নিজেকে কেমন যেন ছোট মনে হয়। একজন আমার মুখ চেয়ে রয়েছে, অথচ আমি তার জন্য কিছুই করতে পারছি না, এই বোধ তাকে কিছুতেই শান্তি দিচ্ছিল না। মাধবীলতাকে কখনো বিয়ে করতে পারবে কিনা তা সে জানে না। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে কি লাভ? অনিমেষ জানে, ভালো করে বুঝিয়ে বললেও মাধবীলতার কোনো পরিবর্তন হবে না। ও সেই দলের মেয়ে নয় যারা প্রেমিক অক্ষম বুঝলেই সুরসুর করে বাবার আশ্রয়ে ফিরে গিয়ে অন্য কোথাও বিয়ে করে সংসারী হবে। মুশকিলটা এখানেই। তবু অনিমেষ মনে মনে ঠিক করল এবার সে সরাসরি মাধবীলতাকে নিষেধ করবে তার জন্য অপেক্ষা করতে। প্রয়োজনে কঠোর হতে হবে। অন্তত ওই নরম মনের মেয়েটাকে বাঁচাবার জন্য তাকে রূঢ় ব্যবহার করতে হবে। এছাড়া তার নিজেরও মুক্তি নেই। রামপুরহাট ছাড়তেই ট্রেনে প্রচণ্ড ভিড় বাড়ল। পৌষ মেলার জন্য সবাই বোলপুর যাচ্ছে। আগে কখনো বোলপুরে সে যায়নি। পৌষ মেলার কথা কাগজেই পড়েছে। বোলপুর স্টেশনের চেহারা দেখে ওর মনে হলো এখানে সভা করে একদিক দিয়ে ভালোই হয়েছে। এত মানুষের ভিড়ে পুলিশের পক্ষে সন্দেহ করার কোনো কারণ থাকবে না। মেলার মানুষের জঙ্গলে তারা স্বচ্ছন্দে লুকিয়ে থাকতে পারবে। শিলিগুড়ির খবর অনুযায়ী রাত 10টায় বোলপুর ছাড়িয়ে একটু এগিয়ে গোয়ালপাড়া বলে একটা গ্রামে তাকে যেতে হবে। সেখানে গ্রামের ভাটিখানার পাশ দিয়ে নদীর দিকে একটু এগোলে বাঁ হাতের 4 নম্বর বাড়িটা আলোচনার জন্য নির্দিষ্ট করা হয়েছে। কোনো কারণে স্থানের পরিবর্তন হলে বোলপুর কোঅপারেটিভ স্টোর্সের সামনে বিকেল 5টায় এলেই জানা যাবে। সবাইকে জানানো হয়েছে যে তারা যেন বোলপুরে পৌষ মেলা দেখতে যাচ্ছে এমন ভাব প্রকাশ পায়। অনিমেষ এ ব্যাপারে অবশ্য খুবই আশ্বস্ত। শান্তিনিকেতন দেখার এমন সুযোগ পাওয়া গেল, সেটা উপরি লাভ। তার উপর সঙ্গে মাধবীলতা থাকায় তাদের তো ভ্রমণবিলাসী বলেই মনে হবে, কেউ সন্দেহ করতে পারবে না। নিশ্চিন্ত হতে গিয়েই অস্বস্তিতে পড়ল অনিমেষ। আবার সে মাধবীলতাকে বর্মের মতো ব্যবহার করছে। না, এই শেষ। মাধবীলতা যদি বর্ধমানে আসে তাহলে তো আর সেখান থেকে ফিরিয়ে দেওয়া যাবে না। বোলপুরে মিটিং শেষ হলে যে সময় হাতে থাকবে তখন সে মাধবীলতাকে বোঝাবে, পরিষ্কার হয়ে নেবে। বর্ধমানে ট্রেনটা থামতেই বুকের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। হঠাৎ এরকম উত্তেজনা তার সমস্ত শরীর মনকে আক্রমণ করবে একটু আগেও সে টের পায়নি। মাধবীলতাকে দেখতে পাবে শুধু এই কারণেই তার অবচেতন মন এত অধীর ছিল। এই তো সেদিন সে কলকাতা ছেড়ে গেল। তবে অনিমেষ নিজেকে সংযত করল। ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়াবার পরও কিছুক্ষণ বসে রইল সে। তারপর ধীরে ধীরে নিচে নেমে দুপাশে তাকালো। প্রচুর মানুষ বিপরীত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে সবাই পৌষ মেলার যাত্রী। স্পেশাল ট্রেন না দিলে কোনো ট্রেনেই এত লোকের জায়গা হবে না। অনিমেষ কুলিদের সামলে এগোলো।
মাধবীলতাকে চোখে পড়ছে না। আর একটু খোঁজাখুঁজির পর অনিমেষ আবিষ্কার করল তার শরীর ক্রমশ অবসন্ন হয়ে যাচ্ছে, অদ্ভুত ক্লান্ত লাগছে নিজেকে। মাধবীলতা কি আজকের তারিখটার কথা ভুলে গেছে? বিশ্বাস করতে ইচ্ছে হলো না। তন্ন তন্ন করে প্ল্যাটফর্মটা খুঁজে সে ওভারব্রিজের নিচে এসে দাঁড়ালো। মাধবীলতার কিছু হয়েছে? হয়তো খুব অসুস্থ হয়ে শুয়ে রয়েছে হোস্টেলে। এও তো হতে পারে ওর বাবা জোর করে ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন। কিংবা যদি মাধবীলতা এতদিনে তার ভুলটা বুঝতে পেরে থাকে। কথাটা ভাবতেই অনিমেষের বুকের ভেতরটায় দাউ দাউ চিন্তা জ্বলে উঠল। কোনো চিন্তা আর মাথায় সুস্থভাবে আসছে না। শুধু মনে হলো সরাসরি হোস্টেলে পৌঁছে মাধবীলতার খোঁজ না করলে সে শান্তি পাবে না। ঠিক সেই মুহূর্তে সে শূন্য চোখে ওপরে তাকাতেই নড়ে উঠল। প্রথমে কি দেখছে তা বুঝতেই কয়েক পলক গেল। তারপর চোখের সামনে কয়েক লক্ষ পদ্ম ভোরের রোদ পেয়ে ঝকমকিয়ে উঠল, যেন বুকের চিতায় কেউ নরম হাত রাখল। অনিমেষ পাথরের মতো দাঁড়িয়ে সেই উজ্জ্বল হাসিতে মাখামাখি মুখটাকে নিচে তার দিকে তাকিয়ে থাকতে দেখল। সামান্য সময়, তারপরেই মাধবীলতা ওভারব্রিজটা প্রায় দৌড়ে পার হয়ে তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল। অনিমেষের মনে হলো একটা ঝর্ণা যেন উদ্দাম বেগে তার দিকে ছুটে আসছে। অনিমেষ একটুও নড়ল না। মাধবীলতাকে দেখে ওর যে শান্তি বুকে ছড়াচ্ছিল তা ক্রমশ অভিমানের ছায়ায় জড়িয়ে যাচ্ছিল। নিশ্চয়ই ও তাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছে, কিন্তু অযথাই উদ্বেগে রেখে মজা পাচ্ছিল। সামনে এসে দাঁড়ালো মাধবীলতা। ও মা, তোমার চেহারা কি হয়েছে? আয়নায় মুখ দেখেছ? তাই এতক্ষণ চিনতে পারোনি? অনিমেষ গাঢ় গলায় বলল। পারিনি তো, ঢ্যাঙা রোগা আর কি কালো হয়ে গেছো। মাধবীলতার মুখ সত্যি সিরিয়াস। খুব অত্যাচার করেছো বুঝতে পারছি। খাওয়া দাওয়া করতে না? ওখানে তো কোনো শরৎচন্দ্রের নায়িকা ছিল না যে আমাকে পিঁড়ি পেতে খাওয়াতে খাওয়াতে হাওয়া করবে? অনিমেষ মুখ ঘোরালো। খুব কথা শিখেছ। একটু আগে যখন দেখতে পেলাম তখন সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। তোমার শরীর খুব খারাপ হয়ে গেছে। আমাকে না দেখতে পেয়ে তুমি না কেমন বোকা বোকা মুখ করে তাকাচ্ছিলে। মাধবীলতা ঠোঁট টিপে হাসল। খুব আনন্দ লাগছিল তাই দেখে? অনিমেষের গলার স্বরে এমন একটা পাঁচিল ছিল যে মাধবীলতার হাসি চট করে নিভে গেল। সে চট করে অনিমেষের হাত ধরল। এই, রাগ করেছ আমার উপরে? আসলে আমারই ভুল। এখানে এত ভিড় যে ভাবলাম দাঁড়িয়ে থাকলে তুমি আমাকে দেখতে পাবে না। তার চেয়ে ওভারব্রিজের ওপরে গিয়ে দাঁড়ালে তোমাকে আমি ঠিক দেখতে পাবো। তা করতে গিয়ে তোমাকে যেই দেখতে পেলাম আমার বুকের ভেতরটা এমন করতে লাগলো যে আসলে তোমাকে লুকিয়ে তোমায় দেখতে আমার খুব ভালো লাগছিল। এই, রাগ করো না প্লিজ। অনিমেষ দেখল এই পদ্মের মতো মুখ উদ্গ্রীব হয়ে তার দিকে তাকিয়ে আছে। গম্ভীর অনিমেষ নিজের অজান্তেই হেসে ফেলল। না, এ মেয়ের ওপর সে কখনোই রাগ করতে পারবে না। স্পেশাল ট্রেনটা ছেড়ে দিতে হলো। এত ভিড় যে ঝুলে যাওয়ারও উপায় নেই। পরের ট্রেনটা প্রায় ঘন্টা আড়াই পরে। এতক্ষণ এখানে চুপচাপ বসে থাকার কোনো মানে হয় না। ওরা স্টেশন থেকে বেরিয়ে এলো। অনিমেষ আর চোখে মাধবীলতাকে দেখছিল। তাকে যাই বলুক, মাধবীলতা নিজেও কিন্তু বেশ রোগা হয়েছে। তবে এবার ওকে খুব প্রাণবন্ত লাগছে। উচ্ছ্বাস একটু বেশি। অনিমেষকে দেখে ওর খুশি হওয়ার ব্যাপারটা আর চেপে রাখছে না। বাস স্ট্যান্ড অবধি ওরা হেঁটে এলো। আস্তে আস্তে অনিমেষ জানতে পারল মাধবীলতার বাবা একদিন হোস্টেলে এসেছিলেন। মেয়েকে নানাভাবে বোঝাতে চেষ্টা করেছিলেন। একটি ভালো পাত্রের সন্ধান পাওয়া গেছে। তিনি চান মাধবীলতা সুখী হোক। এই ছেলেটির সঙ্গে বিয়ে হলে ওরা স্বচ্ছন্দে সারা জীবন আমেরিকায় থাকতে পারে। ছেলেটি সেখানেই সেটেলড। মাধবীলতা তার বাবার কথা মন দিয়ে শুনে বলেছে সেটা সম্ভব নয়। ভদ্রলোক তিতিবিরক্ত হয়ে ফিরে গেছেন এবং যাওয়ার আগে অনিমেষের নাম জেনে গেছেন। মাধবীলতাই বলেছে মেয়ে যে মারাত্মক ভুল করছে, কে জানে এই অভিযোগ জানিয়ে স্বর্গছড়ায় চিঠিও দিতে পারেন।
এসব বলে মাধবীলতা হাসল। তোমাকে বোধহয় আমি খামোখা ঝামেলায় ফেললাম। কিরকম? এবার বাবা মায়ের কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। সে দায় বোধহয় আর নেই। কিন্তু তুমি কি ঠিক করছো? মানে, তোমার বাবা একটু অসঙ্গত কথা বলেননি? বুঝতে পারছি না। তোমার এসব পাগলামি না করে অন্য কোথাও বিয়ে করে সংসারী হওয়া উচিত। আমার কথা ছেড়ে দাও। এইসব করতে করতে কখন কি হবে কেউ বলতে পারে না। আমার জন্য তুমি বসে থাকবে কেন? এসব কথা বলার জন্য অনিমেষের মানসিক প্রস্তুতি ছিল, কিন্তু এত তাড়াতাড়ি বলতে হবে ভাবতে পারিনি। সুযোগ এসেছে যখন। অনিমেষের কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু মাধবীলতাকে বাঁচাতে এগুলো বলতেই হবে। বেশ, আমি তাহলে এখান থেকেই কলকাতায় ফিরে যাই। মাধবীলতার চোখের দৃষ্টি পাল্টে গেল, মুখ গভীর এবং ঠোঁটের কোণায় ভাঁজ পড়ল। এখান থেকে ফেরার দরকার নেই, বোলপুরে চলো। সত্যি বলছি, এই ব্যাপারটা নিয়ে তোমার সঙ্গে খোলাখুলি কথা বলার দরকার। যত দিন যাচ্ছে আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। শেষ কথাটা খুব আন্তরিকতার সঙ্গে বলল অনিমেষ। মাধবীলতা তখন দাঁড়িয়ে পড়েছে। একদৃষ্টে সে অনিমেষের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বিষণ্ণ গলায় জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে? কেন এরকম উন্মাদের মতো কথা বলছো? উন্মাদ? তুমি কি আমাকে একটুও চিনতে পারোনি? মাধবীলতার মুখ দেখে অনিমেষের মনে হলো এ বিষয়ে আর একটা কথা বলা মানে রাস্তার মধ্যেই একটি দৃশ্য তৈরি করা। তাছাড়া ওই মেঘ জড়ানো মুখের দিকে সে আর তাকাতেও পারছিল না। বলল, বড্ড খিদে লেগেছে, ট্রেনে কিছুই খাওয়া হয়নি, চলো কিছু খাই। মাধবীলতা কিছুক্ষণ মাথা নামিয়ে ভাবল, তারপর অন্যরকম গলায় বলল, এরকম কথা আর কখনো বলো না। আমি আলু বেগুন ময়দা নই। কথাগুলো যেন মাধবীলতাকে কাঠিন্যের পর্দায় ঢেকে দিল। স্টেশনে দেখা সেই উজ্জ্বল মেয়েটা কেমন চট করে ডুব দিল গভীরে। অনিমেষ আর এ ব্যাপারে কথা বলতে সাহস পেল না। বাস স্ট্যান্ডেও প্রচুর ভিড়, ছাদে লোক বসেছে, ডাবল ভাড়ায় ট্যাক্সি ছুটছে। সেদিকে তাকিয়ে মাধবীলতা বলল, এদিকে এসো। মাধবীলতা উত্তরের অপেক্ষা না করে এগিয়ে যেতেই অনিমেষ অনুসরণ করল। পাশের একটা মিষ্টির দোকানে ঢুকে একগাদা খাবারের হুকুম দিল মাধবীলতা। আগে হলে প্রতিবাদ করত অনিমেষ, কিন্তু এখন চুপচাপ খেয়ে নিল। মাধবীলতা নিজে একটা সিঙাড়া আর চা ছাড়া কিছু নিল না। মেয়েরা চিরকালই ছেলেদের খাইয়ে এক ধরনের সুখ পায়। ব্যাপারটা শরৎমার্কা সুখ বলে ঠাট্টা করত অনিমেষ, কিন্তু এই মুহূর্তে এসব কথা বলতে বাধল তার। এখন মাধবীলতার মুখের দিকে তাকালে একটা ঠান্ডা স্রোতের স্পর্শ পাচ্ছিল সে। এ মেয়েকে কি করে বোঝানো যায়? বোঝাতে গেলে নিজেকে খুব স্বার্থপর মনে হয়, অথচ অনিমেষ বুঝতে পারছে, বুঝলে মাধবীলতার উপকার হতো। কোনো রকমে একটা প্রাইভেট ট্যাক্সিতে জায়গা পেয়ে গেল ওরা। ড্রাইভারের পাশে 4 জনকে বসিয়েছে। অস্বস্তিতে দম বন্ধ হবার জোগাড়, কিন্তু কোনো উপায় নেই। পুরো ট্যাক্সিতে 11 জন লোক, ভাড়া ডাবল। মাধবীলতা জানলার পাশে বসলেও তার শরীরের চাপ অনিমেষের ওপর। নিজেকে পাশের লোকের ওপর প্রায় চাপিয়ে দিয়েও অনিমেষ ওকে স্বচ্ছন্দ রাখতে পারছে না। মাধবীলতার শরীরের স্পর্শ অনিমেষকে বিব্রত করছিল, বিব্রত মাধবীলতাও। ধুলোর ঝড় উড়িয়ে ট্যাক্সিটা বর্ধমান ছাড়িয়ে বীরভূমে ঢুকল। মাধবীলতা নিচু গলায় বলল, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। সে তো জানা কথাই, কিন্তু হঠাৎ মনে পড়ল কেন? আমি যদি সরাসরি বোলপুরে গিয়ে নামতাম আর তুমি যদি এতদূর এগিয়ে না আসতে, তাহলে তো ঝামেলা পোহাতে হতো না। সাবধানের মার নেই বলে একটা কথা আছে। তোমার আবার সবটাতেই বাড়াবাড়ি। পুলিশ যেন তোমাকেই খুঁজে বেড়াচ্ছে। মাধবীলতা ঝাঁঝালো গলায় জবাব দিল। ট্যাক্সির ভেতর খুব গুলতানি চলছে। সহযাত্রীরা সব কলকাতা থেকে আসছে। ওদের কথাবার্তা শুনতে শুনতে অনিমেষের খেয়াল হলো, আজ রাত্রে কোথায় থাকবে তাই ঠিক হয়নি। সারা রাত মাধবীলতাকে নিয়ে মাঠে দাঁড়িয়ে থাকা যায় না। এদিকে যা অবস্থা দেখা যাচ্ছে, তাতে কোনো হোটেলে জায়গা পাওয়া যাবে বলে মনে হয় না। কথাটা মাথায় ঢোকামাত্র অনিমেষের অস্বস্তি শুরু হলো।
একা থাকলে সব কিছু ম্যানেজ করা যায়, কিন্তু একজন মহিলাকে নিয়ে তো তা সম্ভব নয়। তাছাড়া আর একটা সমস্যার কথা তার খেয়ালে আসেনি। হোটেলে যদি একটা ঘর পাওয়াও যায়, তাহলে মাধবীলতার সঙ্গে এক ঘরে রাত্রে থাকাটা কিভাবে সম্ভব? না, তার ব্যক্তিগত সংকোচ নেই, নিজের ওপর আস্থা আছে তার। কিন্তু মাধবীলতা নিজে কিভাবে নেবে ব্যাপারটা? ওরকম গভীর মনের মেয়ে এই ব্যবস্থাটাকে মেনে নিতে কি পারবে? হঠাৎ ওর মনে হলো মাধবীলতাকে এখানে আসতে বলেই সে ভুল করেছে। আগে থেকে কোনো কাজ করছে না বলেই শেষমেশ ঝামেলায় জড়িয়ে পড়ছে সে। বোলপুরে মাটিতে নামতেই মেলার গন্ধ পাওয়া গেল। প্রধানমন্ত্রী আজ নাকি ভাষণ টাষণ দিয়ে গেছেন। স্বাভাবিকভাবেই পুলিশের তৎপরতা এখন বেশি হবে। অনিমেষ আর মাধবীলতা বাস স্ট্যান্ড ছাড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে চারদিকে চোখ রাখছিল। রোদের তেমন তেজ নেই এখন, কিন্তু এই মুহূর্তে ভালো করে খেতে ইচ্ছে করছে। মাধবীলতা বলল, মেলা তো রাত্রিরে। হ্যাঁ, এখন তো কোথাও গিয়ে উঠতে হবে, চলো দেখি। হোটেলে জায়গা পাওয়া যাবে? এখানে দাঁড়িয়ে থাকলে তো পাওয়া যাবে না। অনিমেষ একটা রিক্সাওয়ালাকে ডাকলো। লোকটি খুব তৎপরতার সঙ্গে এসে জিজ্ঞাসা করল, কোথায় বাবু? টুরিস্ট লজ? অনিমেষ বলল, টুরিস্ট লজে জায়গা পাওয়া যাবে? সঙ্গে সঙ্গে লোকটির মুখ হাওয়া হয়ে গেল। আপনারা জায়গা বুক করেন নাই? না, হঠাৎই এসে পড়লাম তাই। এখানে বাবু মাছি ঢোকার জায়গা নেই কোথাও। টুরিস্ট লজ, হোটেল, বোর্ডিং সবখানে লাইন দিয়ে লোক বসে আছে, কোনো চান্স নেই। অনিমেষ মাধবীলতার দিকে তাকালো। অবস্থা খুবই খারাপ। মাধবীলতা একটু এগিয়ে এলো। আচ্ছা ভাই, এসেছি যখন তখন কোথাও থাকতে হবে তো। তুমি এখানকার লোক, একটা জায়গার কথা বলো না। রিক্সাওয়ালার কপালে ভাঁজ পড়ল। না দিদি, ভদ্রলোকের থাকার জায়গা এখানে নাই। সারা বছর সব ফাঁকা পড়ে থাকে, কিন্তু পৌষ মেলার সময় যেন হাভাতের ভিড় পড়ে যায়। অনিমেষ বলল, একটা রাত তো, যেমন হোক একটা জায়গা পেলেই হয়ে যাবে। সারাক্ষণ তো মেলাতেই ঘুরবো আমরা, একটু দেখো না। লোকটি ওদের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, উঠে আসেন, দেখি কি করা যায়। স্বস্তিতে বসতে পেরে আরাম লাগলো। হিমমাখা হাওয়ায় রিক্সা সাঁতরে যাচ্ছে যেন। অনিমেষ বলল, দেখো কপালে কি আছে। মাধবীলতা হাসল, আমি যখন সঙ্গে আছি তখন বিফল হবে না। বোলপুর ডিঙিয়ে শান্তিনিকেতনকে পাশে রেখে রিক্সাওয়ালা শ্রীনিকেতনের রাস্তায় চলে এলো। প্রায় মিনিট 10 ফাঁকা মাঠের মধ্য দিয়ে যাওয়ার পর ডান দিকে একটা মাটির রাস্তায় ঢুকে পড়ল সে। অনিমেষ দেখল সুন্দর সুন্দর বাড়ি হয়েছে এদিকে। মেলার ভিড়ভাট্টার ছোঁয়া খুব একটা লাগেনি এখানে। শুধু ট্যুরিস্টরা বড় রাস্তা দিয়ে শ্রীনিকেতনে যাচ্ছে। রিক্সাওয়ালা ওদের বসে থাকতে বলে একটা বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে গেল। অনিমেষ দেখল বাড়িটার সদর দরজা জানলা বন্ধ। প্রথম দর্শনেই বোঝা যায় যেখানে লোকজন থাকে না। খানিক বাদে একটি দারোয়ান গোছের লোককে সঙ্গে নিয়ে রিক্সাওয়ালা ফিরে এলো। এসে একগাল হাসল, আপনারা তো একটা রাতই থাকবেন? অনিমেষ সঙ্গে সঙ্গে ঘাড় নাড়ল। রিক্সাওয়ালা বলল, নেমে আসেন, সব কথা হয়ে গেছে। এ হলো এই বাড়ির মালি, বাড়ির বাবু বোম্বেতে থাকেন, এবার আসবেন না তারা। আপনাদের একটা ঘর খুলে দিচ্ছে, আরাম করে থাকুন। অনিমেষ জিজ্ঞাসা করল, কত দিতে হবে? 30 টাকা। এত সস্তায় আরামের জায়গা আর কোথাও পাবেন না বাবু। তবে একটা কথা, জানলা খুলতে পারবেন না। মাধবীলতা জিজ্ঞাসা করল, কেন? মানে সবাই জানে এখানে কেউ থাকে না, জানলা খুললে পাশের বাড়ির লোক টের পেয়ে গেলে মালিকের কানে যাবে। মানে একটু গোপনে গোপনে থাকতে হবে বাবু। একটা রাত, শীতকাল, কোনো অসুবিধা হবে না। তোমায় কত দিতে হবে? সে যাহাই দেন, আপনাদের যা মন চায়। অনিমেষ 2 টাকা দিতে গিয়ে কি ভেবে 3 টাকা দিল। মুখ দেখে মনে হলো লোকটা আরও বেশি আশা করেছিল। এতক্ষণ মালি কোনো কথা বলেনি, চুপচাপ ওদের দেখছিল। অনিমেষরা রিক্সা থেকে নামতেই বাড়ির ভেতর ফিরে চলল সে। রিক্সাওয়ালা ফিরে যেতেই অনিমেষরা বাড়ির ভেতর ঢুকল। সামনে বাগান আছে, কিন্তু ভালো করে যত্ন নেওয়া হয় না বোঝা যাচ্ছে। সদর দরজায় নয়, পাশের খিড়কি দরজা দিয়ে ওরা ভেতরে ঢুকল। বেশ বড় বাড়ি, ভেতরে বাঁধানো চাতাল,
চাতালের ওপাশে ঠাকুর চাকরের ঘর, আর একদিকে ভেতরে যাওয়ার দরজা। মালি সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা দরজা খুলে প্রথম কথা বলল, এই ঘরে থাকবেন। অনিমেষ দেখল ঘরটা বেশ সুন্দর, বেশ বড় খাট, বিছানা, চেয়ার সাজানো আছে। ওরা বসামাত্র লোকটি বলল, শুনলেনই তো, জানালা খুলবেন না, আর আমি ছাড়া কেউ ডাকলে সাড়া দেবেন না। অনিমেষ বলল, ঠিক আছে, কিন্তু স্নান করব কোথায়? ওপাশে বাথরুম আছে। লোকটি একটু এগিয়ে অ্যাটাচড বাথ দেখিয়ে দিল। মাধবীলতা বলল, যার বাড়ি তিনি আসেন না? আসেন, তবে এবার আসবেন না। কিন্তু কেউ যদি তার হয়ে আসেন তাহলে চুপচাপ আপনাদের চলে যেতে হবে। সে কি? আঁতকে উঠল অনিমেষ। দেখেন, ভেবে দেখেন। মাধবীলতা বলল, আর ভাবতে পারছি না, কেউ এলে আমরা চলে যাব। ভালো কথা, আপনারা খেয়ে এসেছেন? না, এদিকে হোটেল আছে? আছে, তবে আমি এনে দিচ্ছি। না, আমরা গিয়ে খেয়ে আসব। সেটা ঠিক হবে না, বারবার যাওয়া আসা করলে লোকে দেখবে। একবারে বেরিয়ে গিয়ে রাতে ফিরবেন। টাকা দিন। মাধবীলতা ব্যাগ খুলে 10 টাকা বের করে দিতে লোকটি বলল, ভাড়াটা? অনিমেষ জিজ্ঞাসা করল, ওটাও এখনই দিতে হবে? হ্যাঁ বাবু, দিতেই তো হবে, আগে আর পরে। লোকটি টাকা নিয়ে দরজা ভেজিয়ে চলে গেল। হঠাৎ অনিমেষের মনে হলো, এই বড় বাড়িটার বন্ধ ঘরে সে আর মাধবীলতা ছাড়া আর কেউ নেই। সংকোচ কাটাতে সে উঠে দাঁড়িয়ে বলল, কেমন বন্দি বন্দি লাগছে নিজেকে, না? মাধবীলতা তখন হাতের ঘড়ি খুলে টেবিলে রাখছিল। সেদিকে মুখ ফিরিয়ে বলল, কার বাড়িতে কারা এলো? লোকটা বোধহয় মাঝে মাঝেই ঘরটা ভাড়া দেয়। কি করে বুঝলে? অনিমেষ এগিয়ে এলো। মাধবীলতা আঙুল দিয়ে একটা লেডিস রুমাল দেখিয়ে দিল। কোচকানা রুমালটা টেবিলের কোণে পড়ে আছে। মালিটা চোখ এড়ালো কি করে? অনিমেষ মাধবীলতার কাঁধে হাত রাখতেই সে ঘাড় ঘুরিয়ে ওকে দেখল। তারপর বলল, খুব খিদে পেয়ে গেছে, স্নান করে আসি। কথা শেষ করেই সে ব্যাগটা তুলে নিয়ে সোজা বাথরুমে ঢুকে গেল। রাত জেগে ট্রেনে আসা, দেরিতে স্নান খাওয়ার জন্য অনিমেষের আলসেমি বোধ হচ্ছিল, কিন্তু মাধবীলতার পীড়াপিড়িতে ওকে উঠতে হলো। বাইরে মিষ্টি রোদের আলপনা। এখন ঘরে বসে থাকার নাকি কোনো মানে হয় না, অথচ অনিমেষের খুব ইচ্ছে করছিল এই ঘরে মাধবীলতার মুখোমুখি বসে গল্প করতে। এরকম নির্জনে থাকার সুযোগ ওদের আগে কখনো হয়নি। বেশ সংসারী সংসারী লাগছে। কিন্তু মাধবীলতার বাইরে যাওয়ার জন্য যে ছটফটানি, তার একটা কারণ ওর চোখ এড়াচ্ছিল না। ব্যাপারটা খুবই অস্বস্তির, বিশেষ করে মাধবীলতার মতো মেয়ে, যে এক কথায় নিজের বাড়ি ছেড়ে তার জন্য হোস্টেলে এসে উঠেছে। সে এই নির্জন ঘরে তার সঙ্গে থাকতে যেন ভয় পাচ্ছে। ব্যাপারটা মাধবীলতাকে জিজ্ঞাসা করা যায় না। অনিমেষের মনে হলো, যত শক্ত ধাতের হোক, মেয়েরা কোনো কোনো জায়গায় এক, আগাম কিছু চিন্তা করে দুর্ভাবনায় ভোগে, অথচ সেটা মোটেই মুখে প্রকাশ করবে না। বড় রাস্তায় বেরিয়ে অনিমেষের মনে হলো, আজকের দুপুরটা সত্যিই চমৎকার। পৌষ মেলায় এখানে বোধহয় প্রতি বাড়িতে অতিথি আসে। বাড়িগুলোর সামনের লনে কিংবা বাগানে রোদ পোয়ানোর ভিড় দেখলেই তা বোঝা যায়। বেশ উৎসবের মেজাজ এখন শান্তিনিকেতনে। শ্রীনিকেতন থেকে যে রাস্তাটা সোজা শান্তিনিকেতনের ভেতরে চলে গেছে, ওরা সেই পথ ধরল। বেশ ভিড় এখানে। পাশাপাশি হাঁটতে হাঁটতে মাধবীলতা বলল, দারুণ। কি দারুণ? জায়গাটা। তাই বলো। কেন, তুমি কি ভেবেছিলে? আমি তো অনেক রকম ভেবে থাকি, সেগুলো তো আর সত্যি হয় না। যেমন ধরো, আজ দুপুরে তোমার সঙ্গে ঘরে বসে গল্প করব ভেবেছিলাম, কিন্তু তুমি যেমন করে বাইরে আসার জন্য ছটফট করছিলে, তাতে নিজেকে রাক্ষস টাক্ষস মনে হচ্ছিল। অনিমেষ খুব লঘু গলায় বলল। মাধবীলতা চট করে অনিমেষের মুখ দেখে নিল। হলুদ শাড়ি আর ফর্সা গালে এমন একটা শ্রীমাখানো চেহারায় যে অনিমেষ সেই দৃষ্টির সঙ্গে চোখাচোখি হওয়ার পরও চোখ ফেরাতে পারল না। মাধবীলতা মুখ নামিয়ে নিচু গলায় বলল, তুমি কিচ্ছু বোঝো না। বুঝি না? না, আমরা যদি সারা দুপুর ঘরে বসে থাকতাম, তাহলে দারোয়ানটা যা অনুমান করেছিল তা সত্যি বলে ভাবত। আমরা যেখানে বেড়াতে এসেছি, ঘরে বসে থাকতে নয়, এটা ওকে বোঝানো দরকার ছিল। যা চলে।
ও যে আমাদের সম্পর্কে এত ভাবছে তা তুমি জানলে কি করে? আমরা যখন রিক্সা ছেড়ে দিলাম তখন থেকে লোকটা আমার মাথার দিকে তাকাচ্ছিল। যে কেউ বুঝতে পারবে আমি বিবাহিতা নই। সিঁদুরের কথা বলছো? আমরা তো খ্রিস্টানও হতে পারি। বাজে বকো না, বিবাহিতা মেয়েদের চেহারা দেখলেই বোঝা যায়। অনিমেষ চমকে মাধবীলতাকে দেখল ও মাথা নিচু করে হাঁটছে। তর্ক করতে পারত অনিমেষ, শুধু দারোয়ানের জন্যই ঘর ছাড়া হতে হলো এটা সে মানতে পারছে না। কিন্তু মেয়েরা কখনো কখনো সত্যি কথাটা আড়াল করতে একটা কিছু বাহানার ঘুমটা টানে। জেনে শুনে সেটা নিয়ে টানাটানি করে কি লাভ? সারাটা দুপুর ওরা শান্তিনিকেতন দেখল। আজ খুব ভিড়, বেশিরভাগ ঘরবাড়ির দরজা বন্ধ, কিন্তু ছড়িয়ে থাকা ভাস্কর্যগুলো, মাঠঘাট, ছাতিমতলা, শ্যামলী অথবা রবীন্দ্রনাথের স্মৃতি সংগ্রহশালা দেখতে দেখতে সময়টা কখন ফুরিয়ে গেল। মাধবীলতা বলছিল রবীন্দ্রনাথ এখানে ছিলেন আর তার চারপাশে সেই সব বিখ্যাত মানুষ ঘিরে আছেন। কথাটা ভাবলেই কেমন শিহরণ লাগে। অনিমেষ বলল, ধরো এই পথ দিয়ে নন্দলাল হেঁটে যাচ্ছেন, তাকে দেখে রামকিঙ্কর শ্রদ্ধায় মাথা নিচু করে দাঁড়িয়ে গেছেন। দীনু ঠাকুর, দীনবন্ধু অ্যান্ড্রুজ, প্রভাত মুখার্জি, জগদানন্দ রায়ের সঙ্গে একটু এদিক ওদিক গেলেই দেখা হয়ে যাবে। আর এই সব ছেড়ে ছুড়ে অপারেশনের জন্য শেষবার কলকাতা যাওয়ার আগে ভোরে ছেলেমেয়েরা তাদের গুরুদেবকে গান শোনাচ্ছে বাইরের মাঠে দাঁড়িয়ে। রবীন্দ্রনাথের চোখে জল। সেই ভোরটায় তার শান্তিনিকেতন কখনোই শান্তির ছিল না তার কাছে। মাধবীলতা বলল, আমি এই প্রথম এলাম এখানে। আমাদের জন্য কেউ এত সুন্দর জায়গা তৈরি করে গিয়েছিলেন। পড়াশোনা, শুধু ভালোবাসা থাকলে কতটা আন্তরিক হতে পারে এখানে না এলে বুঝতাম না। অথচ দেখো, ছেলেবেলা থেকে আমরা গল্প শুনতাম এখানকার ছেলেরা নাকি মেয়েলি, এই গরু সরে যা বলে। অথচ এখানে এসে একজনও তো তেমন চোখে পড়ল না। আমার কিন্তু এখানে এসে একটা লাভ হয়েছে। কি? তোমাকে। মানে? তুমি যতই বিপ্লবের কথা বলো, দেশের সামাজিক রাজনৈতিক পরিবর্তন চাও, আসলে ভেতরে ভেতরে তুমি খুব রোম্যান্টিক। কি করে বুঝলে? রবীন্দ্রনাথের কথা বলতে গেলে তোমার মুখ চোখ অন্যরকম হয়ে যায়, ঠিক কি না বলো? দু চোখে ঝকঝকে হাসি মাধবীলতার। অনিমেষ ঘুরে দাঁড়ালো। যা কিছু সচল তাই তো বিপ্লবের অবলম্বন। জড় পদার্থ কখনো বিপ্লব করতে পারে না। প্রকৃত বিপ্লবী যে, সে কিন্তু মনে মনে ভীষণ রোমান্টিক। চে গুয়েভারা কিংবা মাও সেতুং তো কাঠখোট্টা লোক ছিলেন না। অবশ্য রোমান্টিক যে সেই বিপ্লবী হবে এমন আশা করা যায় না, কিন্তু বিপ্লবী যে, তাকে কিন্তু রোমান্টিক হতেই হবে। রোমান্স মানে জানো তো? মাধবীলতার দিকে দুষ্টুমি চোখে তাকালো অনিমেষ। সুন্দরের প্রতি আকাঙ্ক্ষা এবং অজানাকে জানতে চাওয়া। বাহ, গুড। এরকম সুন্দরী মহিলাকে যখন জানতে চেয়েছি তখন অবশ্যই আমাকে রোমান্টিক বলা যায়। আমি মোটেই সুন্দরী নই, আর তোমাদের জানার আগ্রহটা একবার মিটে গেলেই তো প্রয়োজন ফুরিয়ে গেল। সেটা যাকে জানতে যাচ্ছি তার বিশালতার ওপর নির্ভর করে। মাধবীলতা ভ্রুকুটি করল, তারপর হাতে রাখা শালটা খুলে শরীরে জড়িয়ে নিল। এখন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব বাতাসে। বিকেল ফুরিয়ে আসছে। সারা দুপুর ধুলো মেখে শরীর বেশ ক্লান্ত। কাছাকাছি কোনো রেস্টুরেন্ট চোখে পড়ছিল না যে সেখানে গিয়ে চা খাওয়া যায়। কোঅপারেটিভের সামনের মাঠটা বাসে বাসে ভর্তি। সারা বাংলা ছাপমারা বাসগুলো মেলার যাত্রী নামিয়ে এখানে জিরোচ্ছে। অনিমেষরা কোঅপারেটিভের সামনে এসে দাঁড়াতেই আলো জ্বলে উঠল। তেরাস্তার মোড় এটা। কোনো খবর থাকলে এই সময় এখানে সেটা পাওয়ার কথা। মাধবীলতা জিজ্ঞাসা করল, এখানে দাঁড়িয়ে কি করছো? চলো মেলায় যাই। অনিমেষ বলল, মেলা তো সারা রাত ধরে চলবে, একটু জিরিয়ে যাই। পা ব্যথা করছে? বাবা, এইটুকু হেঁটেই পা ব্যথা? তাহলে চলো কোথাও বসি। অনিমেষ এখন এই জায়গা ছেড়ে যেতে রাজি নয়, অথচ সে কথা মাধবীলতাকে বলাও যাচ্ছে না। মাধবীলতা ওর মুখের দিকে তাকিয়ে কি বুঝলো কে জানে, আর মেলায় যাওয়ার কথা তুলল না। অনিমেষ দেখছিল জনস্রোত বয়ে যাচ্ছে রাস্তায়, এত মানুষের ভিড়, রিকশার আওয়াজ ক্রমশ বিরক্তিকর হয়ে উঠছে। প্রায় মিনিট 20 দাঁড়ানোর পর অনিমেষের মনে হলো সব ঠিকঠাকই আছে। হলে কেউ না কেউ এতক্ষণে এসে যেত। গোয়ালপাড়া এখান থেকে কত দূর কে জানে।
মাধবীলতার সামনে খোঁজ খবর নিতে বাচ্ছে। আবার এই ব্যাপারটা মাধবীলতাকে লুকিয়ে করতেও সংকোচ হচ্ছে ওর। সে বলল, চলো এবার মেলার দিকে যাওয়া যাক। ভিড় বাঁচিয়ে পাশে হাঁটছিল মাধবীলতা। হঠাৎ বলল, তোমার কোনো কাজে বাধা দিইনি আমি, বলতেই তো পারতে এখানে দাঁড়ানোটা তোমার একটা কাজের মধ্যে পড়ে। অনিমেষ কিছু বলতে গিয়েও চুপ করে গেল। ও দেখল কথাটা বলার পর তার উত্তর শোনার আগ্রহ মাধবীলতার মুখে নেই। সে চারপাশের বাগান, লোকজন আগ্রহ নিয়ে দেখছে। মেলার মাঠ যত এগিয়ে আসছে তত শব্দ বাড়ছে, মাইক বাজছে। জমজমাট ভিড় আর অজস্র দোকানের আলো মানুষদের চুম্বকের মতো টানছে। সেদিকে তাকিয়ে একটা চিন্তা বিদ্যুৎ চমকের মতো অনিমেষের মাথায় ঝলসে উঠল। আজ রাত্রে ওদের যে গোপন মিটিং হচ্ছে, সেখানে মাধবীলতাকে নিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না। তাহলে এই সময়টা মাধবীলতা কোথায় থাকবে? মিটিং কতক্ষণ চলবে আগে থেকে বলা যাচ্ছে না। মাধবীলতা অবশ্য জানে অনিমেষ গোপন মিটিংয়ে যোগ দিতে শান্তিনিকেতনে এসেছে, কিন্তু সে বিষয়ে কোনো আলোচনা করেনি, ঔৎসুক্য দেখায়নি। এত রাত্রিরে এক যুবতী মেয়েকে রেখে যাওয়াটা অত্যন্ত দায়িত্বহীন ব্যাপার হবে অনিমেষ বুঝতে পারছিল। অবশ্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি ফিরে গিয়ে মাধবীলতাকে ঘরের দরজা বন্ধ করে থাকতে বলে সে মিটিংয়ে যেতে পারে। একা থাকার ঝুঁকি থাকছে বটে, কিন্তু ঘরের দরজা বন্ধ থাকলে তবু কিছুটা নিশ্চিন্ত হওয়া যায়। মেলায় ঢুকে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল মাধবীলতা। তেষ্টা পেয়েছিল। ওরা 2 কাপ চা নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে খাচ্ছে। এমন সময় খুব চাপা গলায় নিজের নামটা শুনতে পেল অনিমেষ। ব্যাপারটা এত আকস্মিক যে হাতের কাপের চা চলকে উঠল। অনিমেষ মুখ ঘুরিয়ে দেখল যে ঠিক পাশেই একটি লোক দাঁড়িয়ে আছে। আলোয়ানে মোড়া শরীর এবং মাথার ফাঁক দিয়ে শুধু একগাল দাড়ি আর চোখ দেখা যাচ্ছে। এক মুহূর্ত কিন্তু অনিমেষ চিনতে পারল। অনিমেষ বলল, বলো। সুভাষদা বলল, তোমার এভাবে মেলায় ঘুরে বেড়ানোটা ঠিক হচ্ছে না। কেন? বোলপুর স্টেশনে আমাদের 2জন ছেলেকে পুলিশ ধরেছে। মেলা থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। সুভাষদা যেন নিজের মনেই কথা বলছিল। অনিমেষ আড় চোখে মাধবীলতার দিকে তাকালো। চা খেতে খেতে মাধবীলতা এর মধ্যে একটু সরে দাঁড়িয়েছে, দৃষ্টি অন্যদিকে। বুঝতে অসুবিধে হলো না যে সে অনিমেষের সঙ্গে সুভাষদার কথাবার্তায় অসুবিধা না হওয়ার জন্য এই রকম ভঙ্গি করছে। অনিমেষ জিজ্ঞাসা করল, আমাদের মিটিং হচ্ছে তো? সুভাষদা বলল, হ্যাঁ, কারণ যারা ধরা পড়েছে তারা জানতো না কোথায় মিটিং হবে। ঠিক সময়ে নির্দেশ পাবে জেনে এসেছিল। মেয়েটি কে? আমার আত্মীয়। আচমকা মুখে এসে গেল অনিমেষের। বিশ্বাস করা যায়? অনিমেষ নীরবে ঘাড় নাড়ল। তুমি দায়িত্ব নিচ্ছ? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার? সুভাষদা আলোয়ানের নিচ থেকে একটা ছোট প্যাকেট বের করে অনিমেষের হাতে দিয়ে দিল। এটা ওর কাছে রাখতে বলো, সাবধানে। কি আছে এতে? এমন কিছু যা সঙ্গে থাকলে আমার বিপদ হবে। মনে হচ্ছে আমি খুব সেফ নই। তোমরা কোথায় উঠেছ? একটা বাড়িতে। ওকে সেখানে ফিরে যেতে বলো। মিটিংয়ের পর আমি গিয়ে জিনিসটা ফেরত নিয়ে নেব। তোমরা আর দাঁড়িও না। কথাটা শেষ করেই সুভাষদার চোখের পলকে ভিড়ের মধ্যে মিশে গেল। মাধবীলতার চায়ের দাম মিটিয়ে দিয়ে অনিমেষের দিকে ফিরতেই সে খালি কাপটা নামিয়ে রেখে প্যাকেটটা এগিয়ে ধরল। সামান্য ভ্রুকুটি, কিন্তু মাধবীলতা ওটাকে নিয়ে ওর দিকে তাকালো। অনিমেষ বলল, কি আছে জানি না, তবে খুব গোপনে রাখতে হবে। তুমি রাখতে পারবে? মাধবীলতা বলল, না পারলে কি করবে? আমি রাখবো জেনেই তো তুমি প্যাকেটটা নিয়েছিলে। অনিমেষ বলল, আমি তোমাকে জড়াতে চাইনি কিন্তু। ঠিক আছে, কথা বাড়িও না। মাধবীলতা প্যাকেটটাকে কাপড়ের আড়ালে এমনভাবে চালান করে দিল যে অনিমেষ স্বস্তি পেল। এক মুহূর্ত মেলার দিকে তাকিয়ে অনিমেষ বলল, আমার পক্ষে মেলায় ঘোরা ঠিক হবে না। তুমি কি করবে? আমি একা একা ঘুরতে পারবো না। ভালো লাগে একা একা ঘুরতে? তাহলে তোমার মিটিং কটায়? দেরি আছে। তাহলে চলো বাড়িতে ফিরে যাই। এখন বাড়িতে ফিরে কি করবে? গল্প করব মুখোমুখি বসে। মুখ টিপে হাসল মাধবীলতা। আমি যখন বেরিয়ে আসবো তখন একা থাকতে পারবে? কি আশ্চর্য, ঘরটার তো দরজা জানলা আছে, আর সেটাই খোলা আকাশের চেয়ে নিশ্চয়ই বেটার, তাই না? খারাপ লাগছিল মেলা ছেড়ে যেতে, কিন্তু প্যাকেটের ভেতরে কি আছে না জেনে এভাবে ঘুরে বেড়ানোর ঝুঁকি নেওয়ার মানে হয় না। একটা খালি রিক্সা দেখতে পেয়ে অনিমেষ ডাকল,
মাধবীলতা প্রতিবাদ করতে গিয়ে কী ভেবে চুপ করে গেল। বিপরীতমুখী ভিড় ঠেলে ওরা যাচ্ছিল। রিকশায় ওঠার পর যেন ঠান্ডাটা আরও বেড়ে গেল। অনিমেষের শীতবস্ত্র এই ঠান্ডার পক্ষে মানানসই নয়। উত্তর বাংলায় যা গায়ে দেওয়া যায় তা এখানে বয়ে আনার কথা মনে ছিল না। মাধবীলতার গায়ে চাদর আছে, কিন্তু বোধহয় মেয়েদের শীতবোধ একটু কম। রিকশাটা বড় রাস্তায় ছেড়ে দিয়ে ওরা কাঁচা পথটা হেঁটে আসছিল। দুপাশের বাড়িগুলোর আলো জানলা দরজা বন্ধ থাকায় বাইরে আসছে না। ওরা গেট সরিয়ে বাগানে ঢুকল। অন্ধকার ঝুপসি হয়ে রয়েছে বিরাট বাড়িটায়। কোনো মানুষ আছে কিনা টের পাওয়া যাচ্ছে না। খিড়কি দরজা দিয়ে ওরা চাতালে ঢুকে দেখল একটা ঘরে আলো জ্বলছে। ওদের শব্দ পেয়ে দারোয়ান মুখ বের করে বলল, ও আপনারা এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? অনিমেষ বলল, রাত্রিরে আবার বের হব, তাই একটু বিশ্রাম নিতে এলাম। খাওয়া দাওয়া কোথায় করবেন? অনিমেষের খেয়াল হলো রাত্রিরে সে একাই বেরোবে, অতএব মাধবীলতার জন্য খাবার দরকার। সে একটু এগিয়ে আলো জ্বালা ঘরটির সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে ভেতরে উনুন জ্বলছে। লোকটি আটা মাখছিল। ভাবছি খেয়েই বের হব। তুমি তো নিজের খাবার বানাচ্ছ, আমাদের জন্য কয়েকটি রুটি আর তরকারি করে দাও না, দামটা নিয়ে নাও। ডিম খাবেন? ডিমের ঝোল রুটি? বাহ, খুব ভালো, করে দেব। টাকাটা এখন নেবে? থাক, খেয়েই না হয় দেবেন। লোকটি ওদের পেছন পেছন ঘর অবধি এলো। দরজাটা ভেজানো ছিল। অনিমেষ সেটা খুলে দেখল টেবিলে একটা হ্যারিকেন জ্বলছে। দারোয়ান বলল, বিজলি আলো জ্বালবেন না বাবু, লোকে টের পাবে। একটু বিরক্ত হলো অনিমেষ বলল, ঠিক আছে। দরজা ভেজিয়ে লোকটি বিদায় হলে অনিমেষ বলল, কেমন চোর চোর লাগছে নিজেকে। এভাবে মাথা নিচু করে থাকতে ভালো লাগে না। উপায় না থাকলে কি করা যাবে? কত লোক বাচ্চা কাচ্চা নিয়ে এই শীতে খোলা মাঠে দাঁড়িয়ে আছে, তাদের কথা ভাবো তো। মাধবীলতা গায়ের চাদর খুলে প্যাকেটটা হাতে নিয়ে চিন্তা করছিল। তারপর কি ভেবে সেটাকে একটা আলমারির মাথায় রেখে দিল। ব্যবস্থা না করে যারা আসে তাদের তো ভুগতেই হবে। অনিমেষ এগিয়ে গিয়ে হারিকেনের সলতেটা বাড়িয়ে দিতে গিয়ে দেখল সেটা কাজ করছে না। ঘরের মধ্যে কেমন একটা ভুতুড়ে আলো ম্যাড়ম্যাড় করছে। মাধবীলতা বলল, আমরা কি ব্যবস্থা করে এসেছিলাম? আমাদের সঙ্গে বাচ্চা নেই? নেই বলে হেসে ফেলল মাধবীলতা। অনিমেষ ভ্রু কুচকে তাকিয়ে শেষ পর্যন্ত হেসে ফেলল। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি কেন? তোমার মতো বৃদ্ধ রাশভারী মানুষের সঙ্গে ইয়ারকি মারতে পারি? মাধবীলতা খাটের ওপর গুছিয়ে বসল। অনিমেষ বলল, আমি বৃদ্ধ রাশভারী? তা নয় তো কি। ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে সবসময় গোমড়া মুখ করে থাকবে, যেন পৃথিবীর সব দুশ্চিন্তা তার মাথায়। চমৎকার। কথাটা এই প্রথম কেউ আমাকে বলল। তোমার দুর্ভাগ্য। হঠাৎ এ কথা মনে হচ্ছে কেন? হঠাৎ নয়, আজ অবধি আমাকে নিয়ে তুমি কোনো সিনেমা দেখতে যাওনি। এই বয়সে ছেলেরা সত্যজিৎ রায়, মৃণাল সেন নিয়ে আলোচনা করে, সমরেশ বসুর বিবর নিয়ে তর্ক করে, তুমি করো না। তোমার ব্যবহার একটু অ্যাবনর্মাল না? কথাটা অনিমেষের মাথায় কখনো আসেনি। সে মাধবীলতার প্রতিবাদ করল না, হেসে বলল, কি হয়েছে তোমার? কিছু নয়, এগুলো করছো না বলে আমার অবশ্য বিন্দুমাত্র আপত্তি নেই। মাধবীলতা হাসবার চেষ্টা করল। অনিমেষ এগিয়ে গিয়ে বিছানায় বসে মাধবীলতার মাথায় হাত রাখল। আমার সঙ্গে ঝগড়া করছো কেন? ঝগড়া? কই না তো। তাহলে এত কড়া কথা শোনাচ্ছ যে? সবাই তো একরকম হতে পারে না। একরকম হওয়ার কথা আমি বলিনি। প্রায় অজান্তেই অনিমেষ মাধবীলতার মাথায় হাত দিয়েছিল। মাধবীলতার মুখ এখন গম্ভীর, অথচ ছেলে মানুষের কতগুলো রেখা সে মুখে অদ্ভুত মায়ায় খেলা করছে। অনিমেষ খুব ধীরে ওর চুলে হাত বোলাতে লাগল। মাধবীলতা মুখ নামিয়ে অনিমেষের বাজুতে গাল রাখল। নরম এবং উষ্ণ চাপ অনিমেষকে বিহ্বল করে তুলছিল। সে মুখ ফিরিয়ে মাধবীলতার দিকে তাকাতেই দেখল তার দুগাল বেয়ে জলের ধারা নামছে। বিস্মিত অনিমেষ জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ? মাথা নেড়ে না বলল। মাধবীলতা কিন্তু চোখের জল মোছার কোনো চেষ্টা করল না। অনিমেষ কিছুক্ষণ ওইভাবে নীরবে বসে থেকে ধরা গলায় বলল, লতা, এখনো সময় আছে, তুমি ভেবে দেখো। মাধবীলতার চোখের দৃষ্টি স্থির হয়ে গেল। সে মুখ সামান্য তুলে অনিমেষের দিকে তাকালো। অনিমেষ বলল, তুমি যাই বলো না কেন,
আমি তো ক্রমশ অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছি। জানি না কোনোদিন আমাদের বিয়ে থা করার সুযোগ আসবে কিনা। কলকাতা শহরে একটি যুবতী মেয়ের পক্ষে কোনো নিশ্চয়তা প্রতিশ্রুতি ছাড়া অনন্তকাল অপেক্ষা করা সম্ভব নয়। সেটা আমি বুঝব। মাধবীলতার গলার স্বর শক্ত। না, আমাদের এই সমাজে একটা মেয়ে একলা বিপ্লব করতে পারে না। বললাম তো, সমস্যা আমার। আমি তোমার বিপ্লবের ব্যাপারে যখন কথা বলছি না, তখন তুমি আমাকে আমারটা ভাবতে দাও। কিন্তু কিসের কিন্তু? আমার জন্য একটা মেয়ে এভাবে অপেক্ষা করছে, অথচ তাকে এক ফোঁটা সুখ দেবার ক্ষমতা আমার নেই। সুখের তুমি কি জানো? অনিমেষ বলতে যাচ্ছিল কিছু, কিন্তু মাধবীলতা খুব দ্রুত তার হাত চাপা দিল। কথা বলো না। আমার চেয়ে সুখী পৃথিবীতে কেউ নেই। সুখ তো সারা জীবন ধরে সমুদ্রের মতো দুলতে পারে না, এক বিন্দুতে মুক্তোর মতো স্থির হয়ে থাকে। আমার কাছে এই মুহূর্তটুকুর চেয়ে দামি আর কিছু নেই। অনিমেষ দুহাতে মাধবীলতাকে জড়িয়ে ধরতেই মাধবীলতা মুখ উঁচু করে তাকে চুম্বন করল। মুহূর্তেই সব বাঁধ ভেঙে গেল অনিমেষের। এই মেয়ে, যার মুখ হাজার পদ্মের চেয়ে সুন্দর, যার শরীর স্বপ্নের আলোয় উজ্জ্বল, তাকে এমন করে কাছে পেয়ে তার সমস্ত বিবেকের দরজা হাট হয়ে খুলে গেল। প্রচণ্ড ঝড়ে উড়ে যাওয়া পাতার যেমন ব্যক্তিগত ক্ষমতা থাকে না, তেমনভাবে সে টালমাটাল হলো। মাধবীলতার মতো মেয়ে, যে কিনা প্রতিটি কথা ওজন দিয়ে বলে, অনাবশ্যক কৌতূহল দেখায় না, নিজেকে যন্ত্রণা দিয়েও মুখ খুলে কষ্টের কথা বলে না, সে অনিমেষকে আঁকড়ে ধরল লতার মতো আন্তরিকতায়। যেমন করে প্রথম বৃষ্টিপতনের সময় মাটি সোঁদা গন্ধ ছড়ায়, যেমন করে রোদ্দুরে পুজোর গন্ধ এলে কাশগাছ সাদা ফুলে মুড়ে যায়, ঠিক তেমনি করে সে নিজেকে খুলে ধরল। ঝড়ের মতন সে সমস্ত কৃপণতা ছেড়ে অনিমেষকে গ্রহণ করল আকণ্ঠ এবং আশরীর। ঝড় থেমে গেলে চারধার কেমন নিস্তব্ধ হয়ে যায়। ভেঙে যাওয়া প্রকৃতির ছড়ানো ছিটানো চেহারায় এমন একটা রিক্ততা থাকে, যা বেশিক্ষণ সহ্য করা যায় না। মাধবীলতা বালিশে মুখ গুঁজে শুয়েছিল। অনিমেষ সেদিকে তাকাতে সাহস পাচ্ছিল না। উত্তেজনার মুখে যে বোধটির হদিশ থাকে না, সেটি এখন তাকে আচ্ছন্ন করল। সে উঠে বসতেই মাধবীলতার হাত তাকে আঁকড়ে ধরল। অনিমেষ দেখল মাধবীলতার মুখ এখনও অন্যদিকে ফেরানো, অথচ তার প্রতিটি নড়াচড়া সে টের পাচ্ছে। উঠো না। মাধবীলতার গলার স্বর পাল্টে গেছে। অনিমেষ আবার নিঃশব্দে ওর পাশে শুয়ে পড়ল। এতক্ষণ উন্মাদনায় যেগুলো টের পায়নি, সেগুলো অনুভবে এলো। মাধবীলতার শরীরের গন্ধ, স্পর্শ এবং পাশাপাশি থাকার এক আবেশ তাকে আচ্ছন্ন করল। কিন্তু এসব সত্ত্বেও তার মনে হচ্ছিল যে আজ তার জীবনের অন্যতম পাওয়ার দিনটিকে সে ব্যবহার করতে পারল না। এমন তাড়াহুড়ো করে কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়া যৌবনের ব্যবহার সে কখনো চায়নি, অথচ বাস্তবে তাই হয়ে গেল। অনেকক্ষণ বাদে অনিমেষ কথা বলল। নিজের গলার স্বর এখন নিজের কাছেই অচেনা লাগছে। তুমি রাগ করেছ? মাধবীলতা তখনও একই ভঙ্গিতে শুয়ে বালিশ থেকে মুখ সরায়নি, শুধু তার একটা হাত অনিমেষের হাত আঁকড়ে আছে। প্রশ্নটা কানে যেতে ধীরে ধীরে হাত ছেড়ে দিয়ে চিৎ হল। তারপর খুব শান্ত গলায় জিজ্ঞাসা করল, কেন? কেন? অনিমেষ ধাক্কা খেল। এই কেনর উত্তর সে কি করে দেবে? এখন উত্তর না দেবার চেয়ে প্রশ্ন করার লজ্জায় সে চুপ করে রইল। মাধবীলতা কিন্তু বিষয়টা থামাতে চাইল না। উত্তর দিলে না যে? অনিমেষ বলল, আমি এইভাবে চাইনি। মাধবীলতার ঠোঁট নড়ল। ও। অনিমেষ খোলাখুলি বলল, তোমার যোগ্য হয়ে, তোমার মর্যাদা দিয়ে তোমাকে গ্রহণ করার সঙ্গে আজকের এই ঘটনা মেলাতে পারছি না। বিশ্বাস করো, আমি এক মুহূর্তও চিন্তা করিনি এরকম কিছু ঘটতে পারে। মাধবীলতা তার দুই চোখ অনিমেষের মুখের ওপর রেখে বলল, তুমি কি আমার যোগ্য নও?
তুমি কি আমার অমর্যাদা করেছ? আমি ছাড়া অন্য কাউকে তুমি স্ত্রী বলে ভাবতে পারতে? না, কখনো না। তাহলে কি? তাহলে নিজেকে এত অপরাধী ভাবছ কেন? তোমার মুখ থেকে এ ধরনের কথা শুনতে আমার খারাপ লাগছে। কিন্তু আশঙ্কার কথাটা বলতে গিয়ে অনিমেষ চুপ করে গেল। মাধবীলতা হেসে ফেলল। তোমাকে বিব্রত করব না। অনিমেষ বলল, আমি তোমাকে বুঝতে পারি না। মাধবীলতা দুহাতে অনিমেষকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখল। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, তুমি শুধু এমনি করে ভালোবেসো। অনিমেষ এখন শান্ত। মনের মধ্যে যে কাঁটা ফুটেছিল তার দপদপানি না কমলেও এই মুহূর্তে মাধবীলতার আলিঙ্গনে সে অনাস্বাদিত শান্তি পেল। নারী পুরুষের আলিঙ্গনে কামবোধ ছাড়াও আর এক ধরনের আনন্দ আছে, তার অস্তিত্ব জেনে সে পূর্ণ হল। দরজায় শব্দ হতে মাধবীলতা লাফ দিয়ে উঠে বসল। অনিমেষ দেখল সে দ্রুত বেশবাস চুল ঠিক করে নিয়ে শান্ত ভঙ্গিতে দরজা খুলে দিচ্ছে। দারোয়ান খাবারের থালা নিয়ে ঘরে ঢুকে ওদের দিকে একবার রসালো চোখে তাকিয়ে ওগুলো রেখে বেরিয়ে গেল। মাধবীলতা দরজা ভেজিয়ে বলল, এসো, খেয়ে নেবে। অনিমেষের আলস্য লাগছিল। একটু বাদে। তোমার দেরি হয়ে যাবে, অনেক রাত হয়েছে। কথাটা মনে করিয়ে দিতেই অনিমেষ তড়াক করে খাট থেকে নামল। নেমে ঘড়ি দেখল। সত্যি প্রায় সময় হয়ে গেছে। এখান থেকে গোয়ালপাড়া যেতে হলে কত সময় লাগবে তা জানা নেই। শুনেছে কোঅপারেটিভ অফিসের পাশ দিয়ে যে রাস্তাটা শান্তিনিকেতনের উল্টো দিকে চলে গেছে সেটি দিয়ে মাইল খানেক যেতে হবে। সে দেখল মাধবীলতা তার সামনে খাবারের থালা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। অবাক হয়ে সে জিজ্ঞাসা করল, তুমি খাবে না? এখন ভালো লাগছে না, পরে খেয়ে নেব। কি আশ্চর্য! নাও, খেয়ে নাও। না গো, তুমি খাও। কি ব্যাপার? বলছি তো পরে খাবো, তুমি আর দেরি করো না। অনিমেষ আর কথা বাড়াল না। খাওয়া দাওয়া শেষ করে বলল, লোকটাকে বলে যাচ্ছি কাল ভোরে বাসনপত্র নিয়ে যাবে, আর সেই সময় টাকা দিয়ে দেব। তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি শিগগিরই ফিরে আসছি। ঠিক আছে। অনিমেষকে এগিয়ে দিতে দরজায় দাঁড়ালো মাধবীলতা। অনিমেষের খুব খারাপ লাগছিল মাধবীলতাকে এভাবে একা ফেলে যেতে। অন্তত একটু আগের ঘটনার পরে তার চলে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু নিজেকে শক্ত করল সে। দরজা খুলে এবার পেছনে তাকাতেই মাধবীলতা মুখ তুলে হাসল। এসো, আমি তোমার জন্য জেগে থাকব।